আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, রেকর্ড শুরু করলাম। আচ্ছা, বিগত দিনে আমি আপনাদের এই নেগোসিয়েশন শেখানো হয়েছিল, বুঝতে পারছেন? এই যে আপনাদের জেনারিক কম্পিটেন্সি আছে না, এটা সাধারণ জ্ঞান। এই জ্ঞানটা কি সবারই জানা উচিত। এখানে আপনাদের নেগোসিয়েশন নিয়ে আলোচনা করা হয়েছিল বিগত দিনে। সেখানে ছিল কি, নেগোসিয়েশন কি, সেটা হচ্ছে আলোচনা করা। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আমরা যে আলোচনা করি, এটাই হচ্ছে নেগোসিয়েশন। হ্যাঁ, এতে দুই পক্ষেরই বা ততোধিক পক্ষের মধ্যে যেন লাভজনক একটা ব্যবস্থায় আসতে পারি। হ্যাঁ, কারণ আমি একটা চিন্তা ভাবনা করে বলে গেলাম আর ও ওটা মানবে, এটা কোনো বড় বিষয় না। দুইজনকে আগাতে হবে, তাই না? কারণ আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন, আপনার ক্লায়েন্ট এসে যেটা চাইবে আপনাকে তো সেই কাজটা করে দিতে হবে। ও একটা অ্যামাউন্ট বলবে, আপনি একটা অ্যামাউন্ট বলবেন, এইভাবেই তো আপনাদের চলতে হবে। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো একটা বলে গেলেন আর ও ওটা দিতে বাধ্য, তা তো না। কারণ আপনি তো একমাত্র একচিটিয়া বিজনেস করতেছেন না, আপনার মতন হাজারো ডিজিটাল মার্কেটের ওখানে থাকবে, তাই না? ওইসব বিবেচনা করে আপনাকে সাশ্রয়ের মধ্যে কাজটা করতে হবে, যাতে আপনারও লস না হয়, ওরও লস না হয়। এখন নেগোসিয়েশন মানে আলোচনা করবেন। আলোচনা করার আগে আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এই এনএসডি এর ফরম্যাট হিসেবে। সেখানে কি, আগে নেগোসিয়েশন করার আগে আপনাকে নেগোসিয়েশনের জন্য প্ল্যান করতে হবে। কোনো আলোচনা করার আগে আলোচনাতে কি বলবেন, কি কি মানে উপস্থাপনা করবেন, কোন দিকে আপনার সুবিধা আছে, কোন দিকে অসুবিধা আছে, এই সব কিছু আগে থেকে চিন্তা ভাবনা করে তারপর যাবেন, বুঝতে পারছেন? না হলে কি হবে, কিছু যদি গ্যাপ থেকে যায় তাহলে ভবিষ্যতে যখন আপনি ওটা আলোচনা করেননি, ওটা কি একটা খাপ থেকে গেল না? ভবিষ্যতে ওটা নিয়ে একটা ইস্যু করে বলবে যে হচ্ছে না, আপনি তো আমাকে এই কথা বলেননি, তাহলে এটার জন্য আমি কোনো কিছু দিব না। দেখা যাচ্ছে আপনি সব কাজের কথাই বলছেন যে আমার কত খরচ হচ্ছে, $10 খরচ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি বললেন যে $10 খরচ হচ্ছে, এটা কি অরিজিনালি খরচ হচ্ছে? আপনি যে কাজ করে দিবেন এতে আপনার কি চার্জ আছে না? এটা উল্লেখ করলেন না। ওনাকে পরে যা বলতেছেন তাহলে $12 দেন বা $15 দেন, বললেন, বলছেন না আপনি তো তখন বলছেন $10, এখন $5 কেন বেশি বলতেছেন? বলছেন আমার চার্জ দিবেন না। তখন এটা বলেনি যে এটা আপনার অরিজিনালি এত খরচ হচ্ছেই, আর এছাড়াও আমি আপনার জন্য খাচ্ছি এই জন্য এক্সট্রা করে আরো $5 দেন, এটা উল্লেখ করেনি। তাহলে কি ভবিষ্যতে সে দিবে? এরকম বেশ কিছু বিষয় থাকে যেগুলোতে যদি আপনি যদি নলেজ না দেন, হ্যাঁ, না জানান, তাহলে ওগুলো কি গ্যাপ থেকে যাবে এগুলো। আর আপনি আলোচনার জন্য একদম 20 টাইপ সব প্ল্যান করে রাখছেন, কিন্তু আলোচনার দিন আপনি উপস্থিত হলেন না, তাহলে কি কোনো লাভ হবে? ঠিক তেমনি এই পার্টিসিপেটটা করতে হবে। এখন শুধু পার্টিসিপেট করলেই হয়? ওখানে কি আমাদের নিয়ম আছে না? এখন আপনি একটা ব্যক্তির সাথে কথা বলতে যাবেন, আপনার আচরণটা হতে হবে নম্র, ভদ্র, স্পষ্ট কথা বলতে হবে। কারণ কি, আপনার কথাটা যেন যা বলতেছেন সে যেন স্পষ্ট আগে সেটা বুঝতে পারে, ঠিক আছে? আবার ঠিক তেমনি ও যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো আপনার কি করতে হবে, শুনতে হবে। বা ও যখন কথা বলবে তখন আপনাকে চুপ থাকতে হবে, কারণ ও যাতে কোনো কথা যদি বলতে যায় সেটা নির্দ্বিধায় এবং সুষ্ঠুভাবে যেন বলতে পারে। ধরেন একটা কথা ও বলতে শুরু করছে, থামেন আমি এটা বলতে যাচ্ছি, তাহলে কি ও কি ওই সুষ্ঠুভাবে ওই কথাটা বলতে পারবে? এরকম যেন কোনো আচরণ না হয়। আবার আপনি যখন কথা বলবেন তখন হ্যাঁ এটা যেমন ওটা করবো না, এটা করবো না, এরকম করে না, আচ্ছা এটা করব, আপনি এটা করতে পারেন, এটা মানে স্পষ্টভাবে কথাটা যেন ওনার মাথাতে সহজে বুঝতে পারে। মানে একদম রিডিং পড়ার মতন গল্প আকার করে যায় না, যে প্রথম 2 লাইন প্রথম 2টা কথা বুঝতে বুঝতে লাস্টে সব কথা শেষ, বুঝতে পারছেন? এটা কি একটা কমিউনিকেশনের মধ্যে পড়ে, আপনি একে অপরের সাথে কিরকম ভাবে কমিউনিকেট করবেন। এখানে দেখেন নেগোসিয়েশন দেওয়া আছে না, অন্যান্য অকুপেশনে দেখবেন আইসিটি সেক্টরে, কম্পিউটার অপারেশনে, এগুলো দেখবেন কমিউনিকেশন লেখা আছে। দুইটা কিন্তু সেম, বাট পর্যায়ক্রমে আলাদা। এখন যখন ডিজিটাল মার্কেটিং করবেন তখন নেগোসিয়েশন হয়, কারণ কি এখানে দুই জনেরই লাভ ক্ষতি নির্ধারণ হয়, এই জন্য নেগোসিয়েশন। কারণ কি আলোচনার মাধ্যমে সবাই একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে। বাট যখন আপনি কম্পিউটার অপারেশন মানে বেসিক নলেজ নেবেন,
তখন আপনার সম্পর্ক কিরকম হবে? কমিউনিকেশন। আপনি কি যাচ্ছেন সিভি, ওকে করে দিচ্ছি, কি কি তথ্য লাগবে বলেন, করে দিচ্ছি, কীভাবে কথা নেবেন, কি কি করে নেবেন, এইরকম। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এখানে ধরেন আপনি মার্কেটিং করবেন, এখানে কি ও টাকা পেইড করবে। অ্যাড যখন চালাবে পুরো পৃথিবীকে দেখাবে? ওর টাকা থাকবে? ও কি পুরো পৃথিবীর কি গ্রাহক নিতে পারবে? ও একটা এরিয়া নিবে। হ্যাঁ, তারপরে এরিয়ার মধ্যে কি ছোট্ট থেকে জন্ম মানে 2 বছর মানে 1 বছরের শিশু বা 2 বছরের শিশু থেকে কি একদম মানে যারা একদম মৃত্যু সোজায় সবাইকে কি ওর ক্লায়েন্ট বানাবে? এটা তো লিমিটেড থাকে যে 18 বছর থেকে 40 বছর বা 30 বছর 25 বছর 20 বছর লিমিটেড দিবে না? আচ্ছা, আপনার সব প্রোডাক্ট কি ছেলে এবং মেয়ে দুইটাই ইউজ করে? কিছু কিছু প্রোডাক্ট থাকে যারা ছেলেরা ইউজ করে, কিছু কিছু প্রোডাক্ট থাকে যারা মেয়েরা ইউজ করে, আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যারা বড়রা ইউজ করে না, ছোট স্কুল বাচ্চাদের জন্য। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন বা যে প্রোডাক্টটা সেবা দিবেন মানুষের কাছে, সেটা পর্যায়ক্রমে এটা পরিবর্তনশীল না? সবার জন্য একই সেম ইউজেবল হবে না। একটা মেয়ে যে জিনিসটা পছন্দ মানে হচ্ছে নিবে, সেটা কিন্তু একটা ছেলে নাও নিতে পারে, বা ওটা ওর ইউজেবলই না। ঠিক আছে, এখন ধরেন আমরা অ্যাডাল্ট, তাই না? আমাদের কি এখন কি আর ওই আগের মতন স্কুল ব্যাগ ভালো লাগবে? কিন্তু আপনাদের কি ভালো লাগবে? মেয়েদের ক্ষেত্রে ভ্যানিটি ব্যাগ ভালো লাগবে, ছেলেদের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা মানি ব্যাগ। এখনকার যে আপডেট মানি ব্যাগ আসে, যেটার মধ্যে কি আছে, আমরা হচ্ছে মোবাইল ফোনও রাখতে পারি, তারপর আমার লাইসেন্স বলেন, এনআইডি কার্ড বলেন, টাকা বলেন, হ্যাঁ, ওগুলো সুন্দরভাবে পর্যায়ক্রমে রাখতে পারি। এগুলো কি আপডেট ভার্সন না? আগে মানি ব্যাগের মধ্যে জাস্ট খালি টাকা রাখতাম, ভাঁজ করে রেখে দিয়ে চলে যেতাম, মোবাইল রাখা যেত, আর কিন্তু তা রাখা যায় না। আবার মেয়েদেরও এরকম কিন্তু পার্টস আসছে, যেটা আলাদাভাবে ডকুমেন্টস এই কার্ডগুলো আলাদাভাবে রাখা যায় এবং টাকা এক পাশে, এবং আলাদা কিছু যদি রাখতে চায় সেটা আলাদা জায়গা আছে। হ্যাঁ, এগুলো কাদের কি অ্যাটাক করতেছে? যারা অ্যাডাল্ট, আপনাদের মতন, যাদের হচ্ছে আর কলেজ মানে স্কুল ব্যাগের দরকার নাই। কিন্তু এটা যদি এখন ছোট বাচ্চাদের জন্য যদি আমি অ্যাড চালাই, তাহলে কি আমার লস হবে না? কারণ ওরা দেখেই কি না দেখে ওরা তো নিবে না। আবার হচ্ছে ওই ঠিক তেমনই বাচ্চাদের জন্য যা পছন্দনীয় সেটা যদি আপনি বড়দের জন্য ইউজ করেন, তাহলে কি হবে? হ্যাঁ, বড়দের জন্য ইউজ হয় কখন? যখন কেউ কাউকে গিফট করবে। আপনি একজনকে চকলেট গিফট করতে চাচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ওই চকলেটের অ্যাডটা আপনার কাছে দিলে আমার লাভ আছে। কিন্তু সেটা টাইম মেনটেন করে কোন সময় গিফট করে মানুষ। একটা মানুষ সহজে কিন্তু কাউকে বাচ্চাদের গিফট করে না, এটা শুধুমাত্র বাচ্চারাই বেশি খায়, তাই না? কিন্তু কিছু কিছু সময় আছে যখন মানুষ গিফট করে, যেমন ভ্যালেন্টাইন্স ডে, এই সময় একে অপরকে চকলেট গিফট করে। আবার তারপর হচ্ছে বড়দিন, ক্রিসমাস ডে, এই সময় কি বড়রা ছোট বাচ্চাদেরকে গিফট দেয়, ওই যে সান্টা হিসেবে কাজ করে না? মানে এরকম বিভিন্ন ওকেশন আছে, ওই ওকেশনকে আমাদের ফলো রাখতে হবে। এগুলো কেন বলতেছি, আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, কারোর হয়ে বিজ্ঞাপন চালাবেন, তখন ও বলতেছে ও বিজ্ঞাপন চালাবে এদেরকে, কিন্তু আপনাকে তখন মাথায় রাখতে হবে যে এখন সময় কি চলতেছে, এখন মানুষ কি চাচ্ছে, কি রকম কন্টেন্ট সবাই ফলো করতেছে, কোনটা মানুষকে আকর্ষণ বেশি করতেছে, এইগুলো চিন্তা ভাবনা করা বা এসবের প্রতি লক্ষ্য রাখা, এটা হচ্ছে আপনাদের কাজ। বুঝতে পারছেন? এখন গরম পড়ছে না? এখন যদি আপনারা বলেন আমি শীতের পোশাক সবাইকে বিক্রি করবো, মানুষ নিবে? কখন নিবে? যখন আপনি বলবেন 40% দিয়ে দিবেন, তাহলে অনেক টাকা সাশ্রয় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি জনগণ নিবে না? কারণ শীতের পোশাক এমন একটা পোশাক, এটা কিন্তু বেশি মাখে না। এটা কি কখনো খেয়াল করছেন? আমরা যে জ্যাকেট বলেন, কোট বলেন, বা অন্যান্য হেভি ওয়েট যে কাপড়গুলো পরি, যেগুলো আমাদের শীত থেকে বাঁচায় শরীরকে, সেগুলো কিন্তু বেশি মাখে না, কারণ শীতের মধ্যে আমরা ওইভাবে কাজ করি না। কিন্তু গরমের মধ্যে যে কাপড়গুলো পরি সেগুলো কিন্তু অল্পতেই মেখে যায়। হ্যাঁ, দৌড় ঝাঁপ ইয়েটা ইচ্ছা মতো যা ইচ্ছা করি, আর গেঞ্জিগুলো দেখবেন, এগুলো কিন্তু আমাদের এমনিতেই মনে হয় যে মেখলে কি হবে, আজকে ধুয়ে দেবো, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে রোদের মধ্যে শুয়ে যাবে। শীতের মধ্যে কি তা হয়? এই জন্য কিন্তু টিপটাপ করে মানুষ কাজ করে। আচ্ছা, জাস্ট ধরেন মনে ধরেন একটা ফোন, না ফোন না, ফোন তো মানুষ এই ধরনের একটা কলম, হ্যাঁ,
ফোন এমনিতে একটা পার্সোনাল বিষয়, সহজে কেউ নষ্ট করতেছে না। এই কলম, হ্যাঁ, এই কলমটা ধরেন আপনি কুড়ে পাইছেন, কোনো কারণে পড়ে গেল, হয়ে গেল, হ্যাঁ, আপনার কোনো কিছু যায় আসবে? এই কলমটা আপনি 5 টাকা বা 10 টাকা দিয়ে কিনছেন, হ্যাঁ, তাহলে কি আপনি একটু না তাও লিমিটেড রেখে দিবেন, তাই না? এমনি যেটা একটা পড়ে থাকে ব্যাগের মধ্যে রেখে দিলেন। কিন্তু এই কলমে যদি আপনি 2-3 হাজার টাকা বা 1,500 টাকা হলো 500 টাকা দিয়ে কিনবেন, তখন কি আর এটা ইনকে করে রাখবেন? তখন এরকম করে মুছে তারপর সুন্দর করে রেখে দিবেন, তাই না? এটা কি মানুষের চিন্তাধারার উপর টেস্ট বদলায়, আচরণ বদলায়। আপনারা ঠিক তেমনই বুঝতে হবে যে এখন কোন সময় চলতেছে, এখন মানুষকে কিভাবে এটার প্রতি আকৃষ্ট করা যায়। ডিজিটাল মার্কেটিং এর মূল কাজ এটাই না যে অনলাইনে পণ্য বিক্রি করা, এখানে গ্রাহককে আকৃষ্টও করতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, যদিও আপনাদের এখনো ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্ট, কেন ডিজিটাল মার্কেটিং কি চাইলে সবাই হতে পারে? এখানে ডিজিটাল মার্কেটিং এর একটাই জিনিস, অনলাইনে বিক্রি করব। ঠিক আছে, অনলাইনে বিক্রি করলাম ভাই, কিন্তু অনলাইনে কি সবাই বিক্রি করতে পারে? এখানে তো অনেক ভিডিও আছে, কিন্তু এর মধ্যে কিন্তু বেসিক কিছু ফরম্যাট আছে। সময়ের সাথে আপনার চিন্তাধারাকে পরিবর্তন করে ওইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হয়। আপনাকে ওই ধরনটা জানতে হবে। যখন আপনি ওই ধরনটা ফলো করতে পারবেন, আপনার জন্য এটা সহজ হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি ধরেন একজনের কন্টেন্ট কপি করলেন, দেখা আছে কি লেখা আছে, সাজো এবার পূজা সাজে বা এরকম সিস্টেম করে সে অনেক হিউজ পরিমাণে বিক্রি করছে। আপনি ওই কন্টেন্টটা ক্রিয়েট করে পোস্টটা করলেন, বাট সামনে আসার কোনো বোঝাই নাই, তাহলে আপনার ওই কন্টেন্টটা খাটবে? এখন আমাদেরকে সময়ের সাথে চলতে হয়। একজনেরটা দেখলে যে ওটাই যে কপি করলে যে ওটা কাজ করবে, ওটাতে লাভবান হয়েছে, তার মানে আপনিও যে লাভবান হবেন তা কিন্তু না। আপনাকে সময়ের সাথে নিজের আইকিউটাকে কাজে লাগিয়ে ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসতে হবে, তবে আপনি ডেভেলপ করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিংয়ে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে শুধুমাত্র যে মার্কেটিংই করতে হয় তা না, এখানে অনেকগুলো পদ্ধতি আছে। ডিজিটাল মার্কেটিং ধরেন আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, ফেসবুক পোস্ট আছে, ফেসবুক অ্যাডস আছে, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ব্যাকলিঙ্ক, তারপর ব্লগ পোস্ট আছে, গুগল অ্যাডস আছে, তারপর ইমেল মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অনেক সাইট আছে। হ্যাঁ, আপনারা কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, হ্যাঁ, এখানে কিন্তু অনেক কাজ আছে, কিন্তু আপনাদের কি সবকিছু শেখানো হবে? আপনাদের কিন্তু বাইন্ডিং করা আছে, 5 থেকে 6-7টা কাজ আছে, সেই 6-7টা কাজগুলো শেখানো হবে। এখন আপনারা পাস করার জন্য আপনাদের 6 থেকে 7টা কাজে শিখতে হবে, বুঝতে পারছেন? কিন্তু যদি আপনারা ভাবেন যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে নিজেকে কেরিয়ারে বিল্ড করব বা কেরিয়ারে কিছু করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আপনার 7-8টা কাজ জানার দরকার নাই। আপনি জাস্ট 1টা থেকে 2টা কাজ শিখেন, কিন্তু যা শিখতেছেন তা মন দিয়ে শিখেন এবং ওটাতে ভালোভাবে দক্ষ হন, কারণ ওটা যে কোনো ইস্যু হোক আপনি করতে পারেন। এখন ইস্যু বলতে কি বুঝাচ্ছি, ধরেন আপনি ফেসবুকে পোস্ট করতে গেছেন, কোনো কারণে পোস্ট হচ্ছে না, কেন হচ্ছে না এটা আপনার জানা লাগবে, সমস্যার সমাধান করতে জানতে হবে, তাহলে আপনি ওটাতে ভালোভাবে কাজ করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি 8 থেকে 9টা কাজ জানেন, ঠিক আছে, বাট কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা সমাধান করতে পারতেছেন না, হাল ছেড়ে দিলেন, তাহলে কি আপনার নলেজটা কি থাকলো? আপনাকে কোনো কাজ সঠিকভাবে করতেও হবে, এবং ওই কাজ করতে যেয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, সেটা থেকেও কি বের হয়ে আসার উপায়গুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? যাই হোক, এগুলো হচ্ছে আপনাদের বেসিক ধারণা, যেটা আমরা ভবিষ্যতে ওই যে আপনাদের এই যে এখানে দেখেন কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, যেটার জন্য আপনাদের 40 ঘন্টা সময় দেওয়া আছে না, এখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। ডিজিটাল মার্কেটিং এর কতগুলো কাজ থাকতে পারে, কোনটা হচ্ছে মনে করেন দেশের জন্য ভালো, কোনটা বিদেশিদের জন্য ভালো, তারপর হচ্ছে কোনটাতে বেশি ইনকাম করা যায়, কোনটা আপনি পার্ট টাইম ফ্রিল্যান্সার হবেন না ফুল টাইম ফ্রিল্যান্সার হবেন, কখন আপনার জন্য পার্ট টাইম ভালো, কখন আপনার জন্য ফুল টাইম ভালো, তারপরে হচ্ছে আপনি যে কোনো কিছু যে পোস্ট করবেন, কোনো কিছু কন্টেন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে কাদেরকে ফলো করতে হবে, ইনফ্লুয়েন্সার কারা, ইনফ্লুয়েন্সার যারা তাদের মধ্যেও ক্যাটাগরি আছে, লো না হাই না মিড, হ্যাঁ, কতগুলো ফলোয়ার থাকতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে
ফেসবুক কি, ফেসবুক তারপর প্রোফাইল কি, এগুলো অনেক কিছু জানতে পারবে। সেটা কি এই যে কনসেপ্টে, বাট আমি এখনো কনসেপ্টে যাইনি। আমরা আজকে কি শিখবো, এই অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা শিখবো, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই না, এটার দেখেন অনেকগুলো রুলস আছে নিচে। এই যে দেখেন এটা কি ইউনিট অফ কম্পিটেন্সি, আমাদের কি অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা অপারেট করতে শিখতে বলছে, ঠিক আছে। অপারেট কম্পিউটার, এখন আপনি আগে কোনো অফিস সফটওয়্যারটা চালাবেন, হ্যাঁ কোথায় চালাবেন, কম্পিউটারে। আগে কম্পিউটার চালানো শিখতে হবে না, এই জন্য এখানে বলছে অপারেট কম্পিউটার। আর ডাইরেক্ট বলতে পারতো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখো, কিন্তু এই জন্য এটা হচ্ছে সিএস। আপনাদের এটার জন্য প্রয়োজনীয় কি কি লাগতে পারে সেটা ওই ধাপে ধাপে পর্যায়ক্রমে বলে দিছে। আগে কি আপনাকে কম্পিউটার পরিচালনা করা শিখতে হবে। এখন দেখি তাহলে কম্পিউটার পরিচালনা সম্পর্কে জানি। অপারেট কম্পিউটার, হ্যাঁ এটা শিখবেন, ঠিক আছে। কম্পিউটারের পরিচিতি, এখন কম্পিউটার জিনিসটা কি, কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং প্রক্রিয়াজাত করে ফলাফল প্রদান করে। এখন কম্পিউটার সম্পর্কে অনেকে অনেক কিছুই জানেন, তাই না। কম্পিউটারে আরো অনেকভাবে উপস্থাপনা করা যায় বা বলা যায় যে কম্পিউটার এটা, কিন্তু আমি জাস্ট এইভাবে বলে দিলাম। কারণ কি, আমি কম্পিউটারকে একটা তথ্য দিব, হ্যাঁ কার মাধ্যমে, কিবোর্ড মাউসের মাধ্যমে একটা তথ্য দিলাম, সেটাকে ও কি করবে, সিপিইউতে প্রসেসরে ওখানে কি প্রক্রিয়াজাত হবে, তাই না। এবং প্রক্রিয়াজাত হয়ে কি করবে, ফলাফল প্রদান করবে, কিসের মাধ্যমে, মনিটরে। মনিটর হোক, প্রজেক্টর যেটাতে আউটপুট দিচ্ছে, বা প্রিন্টারতে প্রিন্ট দিলেও ও আউটপুট দিচ্ছে, ঠিক আছে, আলাদা বিষয়। এখন আচ্ছা কম্পিউটারের ভাষা কি বলতে পারেন, বাইনারি। আচ্ছা কম্পিউটারের ভাষা বাইনারি। বাইনারিতে কয়টা অক্ষর আছে, দুইটা। কি কি অক্ষর আছে, 0 এবং 1। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা কম্পিউটার তাহলে আমাদের মতন মানুষের মতন অত বাংলা ইংলিশ উর্দু ভাষা বুঝে না, কিন্তু সে বাইনারিটা বুঝে, অন অফ, তাই না। আচ্ছা আচ্ছা কম্পিউটারের প্রধান অংশ, হ্যাঁ কম্পিউটার পুরোটা মিলে একটা সেটআপ। হ্যাঁ কম্পিউটার কিন্তু কিছু প্রধান অংশ আছে, যেমন ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি, কিবোর্ড মাউস, যার কাজ কি, আমি কম্পিউটারকে যে তথ্যগুলো দিব, যার মাধ্যমে দিব, এর মাধ্যমে ওকে তথ্যগুলো আমি দিই। কিবোর্ডে আমরা লিখে দিই, মাউস দিয়ে আমরা ওদের ক্লিক ক্লিক করে দিই, যেখানে মানে কার্সর বা আইকনটা যাচ্ছে সেখানে ইয়ে করলাম, ঠিক আছে। প্রসেসিং ইউনিট, প্রসেসিং ইউনিট কি, সিপিইউ। আচ্ছা প্রসেসিং ইউনিট এই যে প্রসেসর, হ্যাঁ এটা কিন্তু কি বলা হয়, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন বলা হয়। হ্যাঁ এখানে কি হয়, সব কাজ ওখানে কি প্রসেসিং হয়, প্রক্রিয়াজাত হয়। তারপরে কি প্রক্রিয়াজাত হয়ে কি করে, খালি প্রক্রিয়াজাতই করে, তারপরে কি করে, আউটপুট ডিভাইস, সেটা কি মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, এগুলোর মাধ্যমে আমরা তার দৃশ্যমান হিসেবে দেখতে পারি, ঠিক আছে। আমরা কিবোর্ডে যে এখানে ক্লিক করতেছি, এখানে আমাকে কি দেখাচ্ছে, কে এ বি সি ডি যা ইচ্ছে দেখাচ্ছে, বাট আদৌ কি কম্পিউটার তা নিচ্ছে, ও কিন্তু বাইনারি একটা কোড পৌঁছাচ্ছে, প্রসেসর সেটাকে আবার উপস্থাপনা বা উপলব্ধি করে প্রক্রিয়াজাত করে আমাকে চিহ্ন নাম্বার হিসেবে কি দেখাচ্ছে, কে এ বি সি ডি এগুলো দেখাচ্ছে, তাই না। আচ্ছা এখন পিসি আমাকে কি মানে হচ্ছে এই মনিটর, এটা আমাকে আউটপুট গুলো দেখালো, ঠিক আছে, কিন্তু এগুলো কি শুধুমাত্র আমি ইনপুট দিলাম, প্রসেসিং করলো, আউটপুট দিল, তাহলে হবে, এগুলো কি আমার স্টোর করে রাখতে হবে না। কারণ আগেকার মানুষ কি খাতা স্টোর করে রাখতো, পরে 10 বছর পর দেখা যাচ্ছে তেল চাটার বাসা বানিয়ে খাতা নেই, হ্যাঁ ইঁদুর ঢুকছে, হ্যাঁ অন্যান্য পোকামাকড় ঢুকে খাতার অবস্থার খাতা নাই, পরিবর্তন হয়ে গেছে, হয় না। দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আমার সার্টিফিকেট যেটা আছে বলেন ইন্টার বা হচ্ছে এইচএসসি, সেটা খেয়ে ফেলেছে।
এর থেকে আফসোস কি হতে পারে? হোক, সে যদি ওটা খেয়ে যদি মজা পায় আমি খুশি হইলাম। মানুষ যদি বলে যে আপনার সার্টিফিকেট দেন, তো বলবেন যে এরকম কেন? বলবো, সে ফার্স্টে আমাকে এটাই বলবে, আপনি 2 বছর বা 1.5 বছর বা 1 বছর ধরে একটা সার্টিফিকেট অর্জন করেছেন, সেটাকেও কি যত্ন রাখতে পারেননি? তাহলে আমার অফিসটাকে কিভাবে যত্ন রাখবেন? বলতে পারে না? না, মানে বিষয়টা হচ্ছে কি এরকম না যে একদম নাই হয়ে গেছে, এরকম না। সে হচ্ছে ওই যে আমরা সার্টিফিকেট লম্বা করে রাখি না, আমরা সবগুলো ফাইল এইভাবে রাখছি, এক পাশে কানিতে কুচু 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 করে করেছে, কিছুই হবে না, বুঝতেও পারবে না। যাই হোক, কিন্তু হ্যাঁ, এই কথাতে একটা কথা বলি, আপনাদের যে সার্টিফিকেট যারা আছে, যারা অর্জন করেছেন, সার্টিফিকেটের মূল্য যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি আমরা আসলে কি একটা সমাজের মধ্যে বসবাস করি, হ্যাঁ, যার কারণে আমার পাশের ব্যক্তি যদি A+ পায় আর আমি যদি A গ্রেড পাই, হ্যাঁ, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ স্টুডেন্ট আমি ছিলাম, আর পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট ওই ছিল, আমার পরিবার, আমার সমাজের কাছে, তাই না? এটা কিন্তু একটা ভেরিয়েন্ট তৈরি করে। বাপ মাও বলেন, পরিবার বলেন, প্রতিবেশী বলেন, সবাই এটাকে অ্যাভয়েড করে চলে। আপনারা কি জানেন, আমি কমার্সের স্টুডেন্ট, আমার পাড়া প্রতিবেশী আমারই বেস্ট ফ্রেন্ড, সে সায়েন্সের স্টুডেন্ট, প্রত্যেকবারে সে হচ্ছে A+ পাইছে, ঠিক আছে? সেও শাহসুদ্দানের স্টুডেন্ট, আমিও শাহসুদ্দানের স্টুডেন্ট, ঠিক আছে? কিন্তু সে হচ্ছে সায়েন্স নিয়ে পড়ে সে একটা ঢাকাতে একটা টেক্সটাইল যাই হোক এখানে পড়তেছে, আর আমি এখানে অনার্স কমপ্লিট করতেছি, বগুড়ার ভিতরে থাকে, কোনো বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়নি, বা আমি চান্স দিতেই যাইনি। না, সত্যি কথা বলতে আমি চান্স দিতে যাইনি। এখানে আমার চান্স দিলে আমার সুযোগ থাকতো, সেটা হচ্ছে আমার দাদা মুক্তিযোদ্ধা, আমি যদি কোটা ইউজ করতাম তাহলে আমার সুযোগ ছিল, কিন্তু আমার হচ্ছে ফ্যামিলিগতভাবে আমাকে বাইরে দিবে না, কারণ আমি হচ্ছে একা থাকতে পারি না, আর আমাকে যদি খাইতে না বলে আমি 2-3 দিন পার হয়ে যাবে, খাবোই না। সেটা আমার বাবা মা খুব ভালোভাবে জানে, এদের মনে করেন সামনে আশেপাশে না রাখলে এ যাবে, গোল্লায় যাবে। মনে করেন আমাকে যদি 2 দিন ধরে যদি নাও বলে যে একটু খাও, দেখবেন আমি খাবারই খাচ্ছি না, ওরা আমি চলতে যাচ্ছি, এরকম। যে যাই হোক, এসবের কারণে আমি বাইরে করি। কিন্তু আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে আমার খুব ভেরিয়েন্ট হয়, জানেন? মনে করেন আমরা 2 জন নামাজ পড়তে যাচ্ছি, হ্যাঁ, আমার সাথে কথাই বলে না, ওর সাথে খুব কথা বলে, ওর সাথে অনেক কথা, আমি জাস্ট খালি সালাম দিই, শেষ। আর ওকে নিয়ে দেখবেন কি করতিস, মানে ঘাড়ে হাত রাখতিস আর বলতিছে কি করতিস, কবে কি করবা, সবকিছু ঠিকঠাক। এখন এতদিন সবকিছু চলতো, ঠিক আছে, ওর বাবা সবকিছু চলতেছে, কিন্তু আমি অনার্স লাইফে পড়েছি, যদিও আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়েছি, আমি পড়াশোনার পাশাপাশি সব অল টাইম একটা জব করেছি, হ্যাঁ, যার কারণে আমার রেজাল্টটা মানে ফার্স্ট ক্লাস আসছে, বাট অন্যান্যদের মতন ওই রকম না 3.50 3 ওর তো কিছু নেই, জাস্ট খালি 3 পয়েন্টটা পার করেছি, ফার্স্ট ক্লাস আনছি, কারণ আমি সবসময় জব করতাম। আচ্ছা, তো এখন জব করেছি, আমারও অনার্স কমপ্লিট হয়ে গেছে, ওরও অনার্স কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, যেহেতু ওরা টেক্সটাইল, ওরা বিএসসি বা যেটাই হোক পড়ছে, ওরও কমপ্লিট হয়েছে, ও এখন আমাদের পাড়ায় আছে, আমিও আমার পাড়ায় আছি, হ্যাঁ। কিন্তু যখন বলতেছে কে কি করতেছে, এখন আমি একটা প্রতিষ্ঠানে জব করতেছি, ও এখন কিছুই করতেছে না, এখন আবার ঠিক উল্টা হয়ে গেছে, এখন আমাকে আসা বলতেছে যে আমার একটু ভাগনা ভাগনি হয়েছে, এটা একটু দেখো তো তোমাদের আশেপাশে কোনো কিছু হয় নাকি, আমার সাথে কথা বলতেছে। উল্টে আমি যদি কোনো রাস্তায় দাঁড়াই, হ্যাঁ, ওরা বলতেছে হুন্ডা দেখে বলছে উঠে আসো, আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে এসেছি, এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? মানুষ কি মনে করেন যায় যখন উপরে আছে তখন, কিন্তু কার ভবিষ্যৎ কি হবে সেটা কি কেউ জানে? এখন আজ আমার সাথে এরকম হচ্ছে না, এখন কি এ কোনো জায়গায় অ্যাপ্লাই করতেছে না, কিন্তু এ যখন অ্যাপ্লাই করবে ঠিক আবার বিপরীত হয়ে যাবে, এ যখন আবার উচ্চ পর্যায়ে চলে যাবে তখন আবার দেখবেন আবার এই জন্য এটা মানুষের একটা নেচার, যখন যে উপর দিকে থাকে
তার দিক থেকে অ্যাডভাইস নেয়, আর যে নিচের দিকে থাকে তাকে আরো ডাবানোর চেষ্টা করে। হ্যাঁ, কারণ বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু, পাও টেনে ধরা, এটা স্বভাব। কিন্তু এখান থেকে আপনাদের এটা শিক্ষা নিতে হবে যে মানুষ বা আশেপাশের মানুষ যা ইচ্ছা বলুক, হ্যাঁ, আমরা সবাই হারবো, স্বাভাবিক বিষয়, কিন্তু হারকে মেনে নিব না। আমরা হেরেছি, একটা স্টেপ তো আগাইছি, আরেকটু চেষ্টা করে আরেকটু স্টেপ পার হই। হতে পারে যে আমরা সবার কথা শুনতেছি, আমরা কিন্তু কথা শুনছি, আমিও কথা শুনেছি মানুষের, কিন্তু আমি কিন্তু তর্ক করতে জানি, কিছুই করতে জানি, আমি আমার মতো করে চলে আসছি। লাস্টে যে আমার এরকম অ্যাটিটিউড, রাস্তা থেকে নামাজ পড়তে গেছি, আসছি, সালাম দেওয়া দিছি, এরকমও বলিনি কেমন আছেন, কারণ আমি জানি ওরা আমার সাথে অতটা কথা বলবে না। এখন ওরা কথা বলার চেষ্টা করতেছে, ঠিক আমারও তেমনই উপায়, আসসালামু আলাইকুম, হ্যাঁ কি খবর, কিরকম চলছে, না আমি অফিসে যাচ্ছি, শেষ। এখন আমার ওই যেরকম ওরা আমাকে তৈরি করে দিয়েছিল, আমি সেরকমই তৈরি হয়ে আসছি। যদি হেল্প করা লাগে, দেখা যাচ্ছে এমনি পাড়া প্রতিবেশী তো, আমাদের পাড়ার সম্পর্ক সবার ভালো, কোনো কিছু হলে একে অপরকে আমরা হেল্প করি। কোনো কিছু যদি নিয়ে আসা লাগে দোকান থেকে হোক, বা দেখা যাচ্ছে ওর বাসায় কোনো কিছু দরকার লাগতেছে, একটু হেল্প করে দেওয়া, সেগুলো করতেছে, ঠিক আছে। কিন্তু ওর আগের যে গল্পের ওটা আর নাই। এখন আপনাদের মধ্যেও কেউ দেখবেন অনেকে ডেভেলপ করতে পারছেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো সে দেখবেন আশেপাশের মানুষ তাকে কি প্রফুল্ল একটা সম্মান দিবে। আর যদি এখানে কেউ যদি একটু পিছিয়ে পড়ে, হ্যাঁ, দেখবেন আশেপাশের মানুষগুলো আপনাকে একটু দুর্নাম বা একটু না কটাক্ষ কথা বলবে। কিন্তু আপনাদের কখনোই ওই সব ব্যক্তির কটাক্ষ কথা শুনে লাভ নাই। কারণ কি, আপনার ভবিষ্যৎ আপনার হাতে। আপনি যদি এখানে থেমে যান, তাহলে ভবিষ্যৎ আগাতে পারবেন না, ঠিক আছে। এই কথাগুলো এই জন্যই বলতেছি, ডিজিটাল মার্কেটিং এ যখন আপনারা কাজ করবেন, প্রথম 1-1.5 বছর দেখবেন কাজই পাবেন না, ওইভাবে ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি বলতেছেন যে একজন বলবে যে কি কোর্স করলি, কি শিখলি, এতদিনে কিছুই করতে পারলি না, হ্যাঁ। কিন্তু যারা এই 1-1.5 বছর বা 2-3 বছর এটাকে সময় দিয়েছে, নিজের নলেজটাকে আরো গেইন করেছে, দেখেন, আচ্ছা, নিজের নলেজকে সুন্দর করে গেইন করেছে, হ্যাঁ, 4 থেকে 5 বছর পর দেখবেন এখন তারা 10-15 লাখ টাকা, 4-5 লাখ টাকা তারা ইনকাম করতেছে। আপনারা ইউটিউবে দেখবেন অনেক কিছু, হ্যাঁ, দেখে অনেকে দেখবেন সাথে সাথে ডিজিটাল মার্কেটিং ঢুকতেছে, কিন্তু ওর তো বর্তমান অবস্থা দেখেছে, ও যে 2-3 বছর কতটা কষ্ট পাইছে সেটা কি কখনো দেখেছে? ওই কষ্টের মূল্য সে আজকে পাচ্ছে। আপনারা কি ওই কষ্টের মূল্য নিতে প্রস্তুত আছেন? আপনারা যদি নিজেদের অন্যের কথাকে, সমালোচনাকে উপেক্ষা করে নিজেদের ক্যারিয়ারে আগাতে পারেন, তবে আপনারা ডিজিটাল মার্কেটিং এর জন্য যোগ্য। বুঝতে পারছেন? আচ্ছা, আবার আমরা কিসে ফিরে আসি? কম্পিউটার ফিরে আসি। কারণ অফিস অ্যাপ্লিকেশন শেখার আগে কম্পিউটার সম্পর্কে একটু জানা দরকার। আচ্ছা, এখানে কি কারো কোনো সমস্যা হয় এই যে কম্পিউটার শিখতে শিখতে আমরা অন্য গল্পের মধ্যে চলে গেলাম? এটা আমাদের মূলত হচ্ছে, আপনাদের এটা কেন এই জন্য বলতেছি, কারণ এখানে যারা আছেন কেউই বাচ্চা না যে আমি তাকে শাসন করতে পারবো। সবাই কি অ্যাডাল্ট। আর অ্যাডাল্ট ব্যক্তি কখনোই সেম চিন্তাধারা সবসময় রাখতে পারে না। ওদের মাথার মধ্যে খুটুর মুটুর না ক্রিয়েটিভ চলে আসে। বুঝতে পারছেন? দেখবেন আপনি এখানে আছেন, বাইরে থেকে একটা আওয়াজ হলো, কি হচ্ছে ওখানে, চলে আসবে। ঠিক তেমন আমি পড়াশোনার মধ্যে থাকলেও পড়াশোনার পদ্ধতি থেকে উন্নতি চলে গেছে। কিন্তু আমি যখন একটা গল্পের মধ্যে চলে যাবো, এই অ্যাটেনশন কিছু মানে ইন্টারেস্টিং আছে, তাই না? এই গল্পের মধ্যেও আমি কি আপনাদের শিক্ষাটা দেওয়ার চেষ্টা করতেছি। কথাগুলো কি বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং এ কখনোই হার মানা যাবে না। আর আমার আগের ব্যাচের স্টুডেন্ট 22 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 21 জন কম্পিটেন্ট হয়েছে। আপনাদের মনে হয় আগের ব্যাচ যারা ছিলেন কালকে জানাইছি, পরশুদিনই পরীক্ষা হয়েছিল। তাদের মধ্যে একটা মেয়ে পারেনি, কারণ সে রিটার্নে কি করেছে জানেন? 30-এর মধ্যে 29 পাইছে। তাহলে কি সে ভালো নলেজ অর্জন করেনি? কিন্তু সে যখন জব করতে গেছে, সে জব করতে বিভিন্ন ইস্যু হয়েছে। এটা তো সফটওয়্যারের মানে এটা একটা প্ল্যাটফর্মের, হ্যাঁ, অনেক সময় বিভিন্ন কারণে আপনাকে ভালোভাবে ডিটেলস দেয় না, বা সার্ভারের সমস্যা হতেই পারে। তাই বলে কি আপনি সাথে সাথে হার মেনে নেবেন? ও হার মেনে নিয়েছে, যার কারণে ওর 1-2টা জব হয়নি। তো কি হয়েছে? পাশের জন কাজ করতেছে না, ওটা দেখে দেখে তো যদি কাজ করতো ও কি পেরে যেত না?
সবাই কাজ পারছে, শুধু ও হার মেনে নেওয়ার কারণে ও কম্পিটেন্ট হতে পারেনি। আমার 22 জনের মধ্যে 21 জন কম্পিটেন্ট, একটা কম্পিটেন্ট হয়নি। আপনারাও কখনোই হার মানবেন না, বুঝতে পারছেন? হার মানলে আপনারা কখনোই কম্পিটেন্ট মানে সক্ষম হতে পারবেন না, হার মানাই যাবে না। আচ্ছা, কম্পিউটার চালু বা বন্ধ করার নিয়ম আশা করি সবাই জানেন। পাওয়ার বাটন মানে আমাদের পিসি যে সবচেয়ে বড় বাটন যেটা হয় সেটা হচ্ছে পাওয়ার বাটন। ওটাকে ক্লিক করলে আমরা কি করতে পারি, চাপ দিলেই চালু হয়ে যায়, ঠিক আছে? আর স্টার্ট মেনু থেকে শাট ডাউন করলে বন্ধ হয়ে যায়। যে এখানে স্টার্ট মেনু, এখান থেকে এখানে ক্লিক করে দেখেন শাট ডাউন মারলেই পিসিটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো বেসিক আপনাদের জানানো আছে, তারপর আমি জানাচ্ছি একবার করে। তারপরে কি আছে, অপারেটিং সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার দুইটাই সেম জিনিস। হ্যাঁ, এখানে অপারেটিং আর সিস্টেম দুইটা লেখা আছে। অপারেটিং সফটওয়্যারও বলা হয়, সিস্টেম সফটওয়্যারও বলা হয়, আবার অপারেটিং সিস্টেম বললেও চলে, সবই একই। এ কি করে, আমার যে কম্পিউটার যেটা আছে সেটাকে কি করে, অপারেট করে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কম্পিউটার এটা কি একটা ইলেকট্রনিক যন্ত্র না? এটা মানুষের শরীরের মতন, ঠিক আছে? কিন্তু এ কি নিজে নিজে চলতে পারে? একে চলার জন্য সফটওয়্যার এর একটা লজিক থাকে, কম্বিনেশন থাকে। এখন এই যে সফটওয়্যার, ঠিক আছে, এখন এই যে সফটওয়্যার যেটা ইউজ করতেছি, হ্যাঁ, এটা কি করতেছে, কম্পিউটারকে পরিচালনা করতেছে, অপারেট করতেছে। এখন যে অপারেটিং যে সফটওয়্যার এটা কি রকম হতে পারে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওস। উইন্ডোজ কোনটা, আপনাদের পিসিতে যেটা ইউজ করতেছেন না, এটা হচ্ছে উইন্ডোজ। হ্যাঁ, এটা কিন্তু ফ্রেন্ডলি কেন, কারণ এটা আপনি অনেকবার ইউজ করেছেন, যার কারণে এটা ফ্রেন্ডলি। যদি এটা ইউজ না করতেন তাহলে আপনাদের কাছে এটা কি ফ্রেন্ডলি হতো না। আচ্ছা, লিনাক্স এটা কি রকম জানেন? হ্যাঁ, এটাও অপারেটিং সিস্টেম, কিন্তু এটা কিন্তু টেক্সট বেস বা কোডিং বেস। এই যে উইন্ডোজ তৈরি করা হয়েছে না, এটা কিন্তু এই লিনাক্স ব্যবহার করার পরে কিন্তু উইন্ডোজ তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন? এখন এই যে ম্যাকওস এটা কোথায় ইউজ হয় বলতে পারেন? অ্যাপলে ইউজ হয়। আচ্ছা, অ্যাপলে ইউজ হয়, ঠিক আছে। এইগুলো সব করে কি অপারেটিং সফটওয়্যার। আচ্ছা, অপারেটিং সফটওয়্যার কি আর কিছু হতে পারে বলতে পারেন দুই একটা? আচ্ছা, আপনারা যে ফোন ইউজ করতেছেন না, ফোনটা যে চলতেছে ওটার মধ্যে কি চলতেছে, অ্যান্ড্রয়েড। ওটা কি অপারেটিং সফটওয়্যার না? ওটাতে কি আলাদা কোনো কাজ করেন নাকি ওই ডিভাইসটাকে পরিচালনা করেন? আমরা যে সফটওয়্যার দ্বারা ওই ডিভাইসটাকে পরিচালনা করি সেটাই ওটার হচ্ছে অপারেটিং সফটওয়্যার। অপারেটিং মানে পরিচালনা করা, বুঝতে পারছেন? এখন কম্পিউটারের ক্ষেত্রে উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওস যাই হোক, আর মোবাইলের ক্ষেত্রে কি অ্যান্ড্রয়েড, ট্যাব আছে, যাই হোক, এগুলো তো আমরা অ্যান্ড্রয়েড বলে নিয়ে বলি, যাই হোক, বাদ দেন। এখন বলেন অপারেটিং সফটওয়্যার কি? অপারেটিং সফটওয়্যার হচ্ছে মূলত কম্পিউটারের মূল সফটওয়্যার যা সব কাজকে নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছেন? আচ্ছা, নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করতেছে। মুনিরা ম্যাডাম মাঝখানে আসেন একবার, ভাইয়া। আচ্ছা, ম্যাকওস, আচ্ছা সরি, এই অপারেটিং সফটওয়্যার কি করতেছে, আমাদের কম্পিউটারকে পরিচালনা করতেছে। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ধরেন, এখন দেখেন এটা আমাদের কি টপিক ছিল, অপারেটিং কম্পিউটার, যেটা কি এটা ছিল না? তারপর কি ছিল, ইনস্টল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন দেখেন তারপরে কি আছে টপিক, ইনস্টল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি বলতে পারেন?
সফটওয়্যার কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার কি করে? কম্পিউটারকে বা ডিভাইসকে পরিচালনা করে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য এটাকে তৈরি করা হয়েছে, যা ওই কাজটাকেই সঠিকভাবে সহজভাবে কমপ্লিট করতে সাহায্য করে। দেখো এখানে লেখা আছে, দেখেন, যে সফটওয়্যার দিয়ে নির্দিষ্ট কাজ করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ব্রাউজার। ব্রাউজারের কাজ কি? ব্রাউজ করা, সার্চ করবেন, ইন্টারনেটের ভিতরে ঢুকতে পারবেন। পাওয়ার পয়েন্টের কাজ কি? এখানে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ঠিক আছে। এক্সেলের কাজ কি? এখানে একটা এক্সেল ফাইল পাবেন যেখানে আপনি হিসাব কিতাব যা ইচ্ছা গাণিতিক কাজগুলো সহজে করে নিতে পারবেন। আর ওয়ার্ডের কাজ কি? লেখালেখি। প্রত্যেকটা কি আলাদা আলাদা কাজ করতেছে না? আচ্ছা, এখানে শুধুমাত্র এগুলোই আছে? আমরা গান শোনার জন্য, তারপর এমএক্স প্লেয়ার থাকে, তারপর হচ্ছে ভিডিও প্লেয়ার থাকে, হ্যাঁ, এগুলো অনেক কিছু প্রত্যেকটা কাজের জন্য। ফটো দেখার জন্য ফটো থাকে, ওই যে আমরা যে ফটো এডিট করি না, ফটোশপ, ইলাস্ট্রেটর, আর অনেকগুলো সফটওয়্যার আছে না, এগুলো সবকিছু কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কারণ কি? এরা কম্পিউটারকে পরিচালনা করতেছে না, এরা একটা নির্দিষ্ট কাজকে সম্পূর্ণ করার জন্য এদের তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, সফটওয়্যার ইনস্টল করার ধাপ: সেটআপ থেকে ডাউনলোড করা, সিডি বা ইউএসবি প্রবেশ করানো। এখন সেটআপ ফাইল, আচ্ছা আপনারা কি সবাই কি সফটওয়্যার ইনস্টল করতে পারেন? সফটওয়্যার ইনস্টল করতে পারেন না। আচ্ছা, যাই হোক, ধরেন আপনার পিসিতে বা ড্রাইভে বা ইউএসবি কেন বলা হয়েছে, ওদের পেন ড্রাইভ ঢুকায় না, বা সিডি দিলে কি ক্যাসেট ঢুকায় না, এগুলো যখন প্রবেশ করানো, কারণ কি সেটআপ ফাইলটা ওখানে দিতে হবে। তারপর সেটআপ ফাইলের ভিতরে যে ডবল ক্লিক করতে হবে, তারপর নেক্সট করে যেতেই হবে, তারপর অ্যাগ্রি দিয়ে ইনস্টল দিলে ইনস্টল কমপ্লিট হবে। প্রয়োজনে রিস্টার্ট, কারণ অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো ইনস্টল দেওয়ার পরে পিসিটা নিজে নিজে আবার সংক্রিয়ভাবে তৈরি মানে সেটআপ হওয়ার জন্য রিস্টার্ট খায়। বুঝতে পারছেন? অনেকগুলো দেখবেন সফটওয়্যার হয়ে গেছে, কিছুই বলে না। আচ্ছা, সফটওয়্যার আমি ইনস্টল করে দেখাচ্ছি। সফটওয়্যার ইনস্টল করার আগে সতর্কতা। এখন আপনি সফটওয়্যার ইনস্টল করতেছেন, আচ্ছা আমাদের সমাজে ভালো এবং খারাপ দুই ধরনের মানুষ আছে না? কিছু মানুষ আছে না ক্ষতি করার জন্য আছে, কিছু মানুষ আছে ভালো করার জন্য আছে, আবার কিছু মানুষ আছে নিজের স্বার্থে আপনার তথ্য চুরি করার জন্য আছে, তাই না? ওই যে হ্যাকাররা কাজ করে, হ্যাকাররা কিন্তু ভালোও আছে খারাপও আছে, হোয়াইট হ্যাক, তারপর গ্রে এবং ব্ল্যাক হেড, তাই না? তিনটা ধরনের আছে না? হোয়াইটের কাজ কি? ভালো কাজ করা। ব্ল্যাকের কাজ কি? ও কিন্তু নিজের পরিচয় কখনোই প্রকাশ করে না। আর গ্রের কাজ কি? ও ভালো খারাপ দুইটাই থাকে, হ্যাঁ, মনে করেন ভালোভাবেও কাজ করে এবং খারাপভাবেও কাজ করে। এখন ঠিক তেমনই এরা কিভাবে কাজ করে? এই সফটওয়্যারের মধ্যে কি বাগ থাকে, মানে ল্যাগ থাকে, গ্যাপ থাকে, তাই না? এখন এগুলোর কারণে আমাদের এই যে অপারেটিং সফটওয়্যার বা আমার যে ডিভাইস, এই ডিভাইসের যে তথ্যগুলো রাখছি, এই তথ্যগুলো চুরি করতে পারে, তাই না? পারে না? এখন এই যে চুরি করবে, হ্যাঁ, এর জন্য কিভাবে চুরি করে? নিশ্চয়ই কোনো না কোনো ভাইরাস আছে। আদৌ কি কোনো ভাইরাস আছে নাকি এটা আমাদের জানতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, ভাইরাস আছে সেটা পরের বিষয়। সফটওয়্যার ইনস্টল করার আগে আমাদের কিছু জিনিস ফাঁসে দেখতে হবে। সিস্টেম রিকোয়ারমেন্ট চেক করা। আপনার পিসি দেখেন সিস্টেমে দেওয়া আছে উইন্ডোজ 7 আর র্যাম হয়ে আছে 2GB, হ্যাঁ, কিন্তু আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর 2019 বা 2023 ইউজ করতেছেন, যেটা 3GB র্যাম, মানে 3GB জায়গায় খায়, তাহলে কি ওটা কি ইনস্টল হবে? কাজ করবে? কেন? কারণ ওটার সাথে ওটার রিকোয়ারমেন্টে যাবেই না, ঠিক আছে? আবার ওই যে আমরা উইন্ডোজ 10 দেই না, দেখেন না 32 বিট বা 64 বিট থাকে না। এখন 32 বিটের আপনি উইন্ডোজ দিয়েছেন আর 64 বিটের সফটওয়্যারগুলো ওখানে ইনস্টল দিতে যাচ্ছেন, তাহলে কি হবে? এই যে রিকোয়ারমেন্টগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। আপনি কি উইন্ডোজ দিতে পারেন? আপনাদের একদিন আমি উইন্ডোজ দিয়ে দেখাবো। এখানকার যে পিসি গুলো আছে না, দুইটার মধ্যে কোনটার মধ্যে যদি কোনো সমস্যা পাওয়া যায়, একদিন উইন্ডোজ দিয়ে দেখাবো আপনাদের। বুঝতে পারছেন? আচ্ছা,
আগে দেখতে হবে সিস্টেমটা ঠিকভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে কেউ কি হাজিরা শিটের সিগনেচার করেন এমন কেউ আছেন? আছেন কেউ? আচ্ছা, রেকর্ড চলতেছে ঠিক আছে, বাট কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, কিন্তু যেটা রিলেটেড না, এমনি একে অপরের সাথে গল্প না করাই উত্তম। বুঝতে পারছেন? তাই বলে একদম কথাই বলতেছেন না, তার মানে মনে হচ্ছে কি আমি একলাই আয়নার সামনে কথা বলে যাচ্ছি। হ্যাঁ, আবার এক সময় মনে হচ্ছে আপনারা সবাই গ্রামীণ ফোন সেন্টারে, মানে গ্রামীণ ফোন ইউজার, বুঝছেন? একটু কথা বলতেছেন 4-5 টাকা নিছে। আমি কিন্তু টেলিটক ইউজার, বুঝছেন? আমার কিন্তু হচ্ছে মানে প্রপারলি টাকা কাটে। আপনারা টেলিটকের মতনই হন, যতটুকু দরকার ততটুকু কথা বলেন, সমস্যা নাই। গ্রামীণ ফোনের মতন একদম অল্পের মধ্যে শেষ করেন না, টাকা বেশি কাটতেছি না। আর শেখার মধ্যে যদি আনন্দ উল্লাস জিনিসটা না আসে, ওই শেখার মর্ম থাকে না। কারণ জোর করে কাউকে কোনো কিছু শেখানো যায় না, কারণ আপনারা কিন্তু আর ওই বাচ্চা নাই, আপনারা সবাই অ্যাডাল্ট, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? ভাইরাস স্ক্যান করতে হবে, কারণ ওই সফটওয়্যারের মধ্যে ভাইরাস আছে কিনা আপনি বুঝলেন না, ইনস্টল মেরে দিলেন, এইদিকে ভাইরাস ঢুকে গেছে। আমি একটা রিসেন্টলি 3 থেকে 4 মাস আগে একটা সফটওয়্যার ইনস্টল দিয়েছিলাম, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের। কারণ কি, ওই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টটা ইনস্টল দিলে আমার কখনোই লাইফ টাইম আমার থেকে চাইবে না, মানে হচ্ছে ওই যে 2-3 বছরের জন্য আমার অ্যাক্সেস থাকে না, তারপর আবার নতুন করে আমার কোড দিতে হয়, এটা চাইবে না। আমি এই সফটওয়্যারটা পাইলাম একজনের অফিস থেকে নিয়েছিলাম, মানে সপ্তপদী থেকে, ভালো লাগলো, নিলাম। নেওয়ার পরে আমি কোন ঝামেলায় পড়ছিলাম জানেন? ওই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে আমি আমার ল্যাপটপে যেই পেন ড্রাইভে ঢুকাতাম সেই পেন ড্রাইভটা শর্টকাট হয়ে যেত। বুঝতে পারছেন? কারণ ওই যে সফটওয়্যারটা ছিল, ওই সফটওয়্যারের মধ্যে এই শর্টকাট ভাইরাসটাও ইনক্লুডেড ছিল, যার কারণে ওটার সাথে ইনস্টল হয়ে গিয়েছিল। হতে পারে ডাইরেক্ট সফটওয়্যারের মধ্যে ছিল না, ওই যে আমি যে ওদের আমার যে সারা বছরের জন্য বা সারা জীবনের জন্য যে ওদের মানে কোডটা অটোমেটিক যে হয়ে যাবে না, সেভ হয়ে যাবে না, ওটাকে কি বলে? হ্যাঁ, না আমি হচ্ছে সফটওয়্যার ইনস্টল করে দেখাচ্ছি, আগে হচ্ছে এটা সম্পর্কে আগে জানাই। সেটা বলছি তো, বললাম না যে সফটওয়্যার ইনস্টল করে দেখাবো, কিন্তু তার আগে সফটওয়্যার ইনস্টল করার আগে আমাদের কোন কোন দিকগুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো আগে জানে নি। এখন এই যে ভাইরাস, হ্যাঁ, এই ভাইরাসটা আমাদের চেক করতে হবে। তারপরে কি আছে? পর্যাপ্ত স্টোরেজ আছে কিনা দেখা। এখন আপনার পিসিতে ওই যে সি ড্রাইভে অনেক সময় দেখেন না, এই যে এখানে দেখেন গ্যাপ আছে, হ্যাঁ, এটা যদি লাল হয়ে যায়, দেখা যাচ্ছে 1-2 জিবি ফাঁকা আছে, আর আপনি ওই সময় সফটওয়্যার ইনস্টল করতে যাচ্ছেন, তাহলে কি হবে? পিসি কিন্তু অনেক স্লো হয়ে যাবে। আমার এখানে দেখেন কতখানি ফাঁকা আছে, 62 জিবি, তাহলে তো নিশ্চয়ই ফাস্ট কাজ করবে। হ্যাঁ, সি ড্রাইভটা কিন্তু ফাঁকা রাখা দরকার, কারণ এটার উপর আমাদের কি কাজ করে, পিসিটা অনেকটা নির্ভর করে। কারণ কি, আমি কোনো কিছু ফাইল যখন ডাউনলোড দিব, হ্যাঁ, বা ডেস্কটপের উপরে রাখবো, সবকিছু কোথায় থাকে? সি ড্রাইভের উপর থাকে। আর আপনারা যে কাজগুলো করেন বলতে পারেন ওটা কার উপর কাজ করেন? আপনার পিসিতে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে যে সবেতেই কাজ করেন, এটা কোথায় কাজ করে বলতে পারেন? সি ড্রাইভ না, এটা মূলত র্যামের মধ্যে কাজ করে। সি ড্রাইভে আপনি রাখতে পারেন, ডিফল্ট ভাবে রাখতে পারেন বা হার্ড ডিস্কের মধ্যে রাখতে পারেন, সেটা রাখা আলাদা বিষয়, কিন্তু মেইন যে কাজটা করে এটা কিন্তু র্যামের উপর কাজ করে। যার কারণে দেখবেন আপনি যদি কোনো কিছু সেভ করেন, যখন সি ড্রাইভে রাখেন আর হার্ড ডিস্কে রাখেন, অন্য ড্রাইভে রাখেন, কারেন্ট চলে গেলেও কিন্তু ওটা থাকবে। কিন্তু যখন আপনি কাজ করতেছেন এবং কারেন্ট চলে গেল, সেই ক্ষেত্রে যখন চলে যাচ্ছে তখন আপনাকে ভাবতে হবে ওই কাজটা র্যামের মধ্যে হচ্ছিল। কারণ র্যামের যে স্মৃতি, যেটা স্টোরেজ ক্ষমতা, ও কিন্তু ডাইরেক্ট তাৎক্ষণিক কাজ করে, ও কিন্তু স্টোরেজ হিসেবে রাখা যায় না। এই জন্য দেখুন ওদের র্যাম 4 জিবি, ওই জিবি দেখি আমাদের হতো, আমাদের তো তাহলে 100-150 জিবি লাগতো। ও কি কাজ করার ক্ষমতা, আপনার 8 জিবি র্যাম বা 4 জিবি যদি র্যাম হয়, সেক্ষেত্রে আপনাদের সুবিধা কি, একই সাথে
অফিস অ্যাপ্লিকেশন ফটোশপ এগুলো কাজ করতে পারবেন। কারণ কি এ 2 জিবি খাচ্ছে, ও 3 জিবি খাচ্ছে, এ 1.5 জিবি খাচ্ছে, ও মানে 500 MB খাচ্ছে, এভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আপনার র্যাম আছে 2 জিবি, হ্যাঁ, আর আপনি দেখা যাচ্ছেন কয়েকটা 1 জিবি করে জায়গা খাচ্ছে বা 1 জিবি করে ফাইল ও সফটওয়্যারগুলো ওগুলো ইউজ করতেছেন, তখন কিন্তু পিসি আর ওইভাবে কাজ করবে না। দেখবেন একটা ক্লিক করছেন, লোডিং খাচ্ছে, 2-3 মিনিট পর আপনাকে রেসপন্স দিচ্ছে। কারণ কি র্যামের অত ধারণ ক্ষমতা নাই আপনার ওই কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য। শুধুমাত্র র্যাম এর উপর ইফেক্টেড তা না, আপনার পিসি ফাস্ট বা স্লো হওয়ার পিছনে কয়েকটা জিনিস কাজ করে। এটা হার্ড ডিস্ক না এসএসডি, হার্ড ডিস্কের ভিতরে ক্যাসেট থাকে আর এসএসডির মধ্যে সলিড ইয়ে থাকে, এটা খুব ফাস্ট কাজ করে। তার থেকেও ফাস্ট কাজ করে M.2, হ্যাঁ, এখন M.3ও আসছে, এগুলো আরো ফাস্ট কাজ করে ডেটা ট্রান্সফারের জন্য। বুঝতে পারছেন? ওগুলো যত আপডেট ইউজ করবেন পিসি তত ফাস্ট কাজ করবে, কারণ যত ডেটা তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারবে। প্রসেসরের মধ্যে ওর কোর কয়টা? 4 কোর হলে ওর হাত আছে 4টা, এক হাতে ওতে 4টা হাত দিয়ে কাজ করতেছে। এমন কোর যদি 2 হয় তাহলে 2 হাতে কাজ করতেছে। যার হাত আছে 4টা সে ভালো কাজ করতে পারবে নাকি যার 2টা হাত আছে সে তাতে কাজ করতে পারবে? হ্যাঁ, এটা। আবার শুধু এটাই না, তারপরেও দেখেন হচ্ছে র্যাম কি ওই যে 4 জিবি হয়, 8 জিবি হয়, 16 জিবি হয়, এগুলো কেন বাড়ানো হয়? আপনি মাল্টিপল কাজ করতেছেন না একসাথে অনেকগুলো, এখন ওই কাজগুলো যখন করতেছেন তখন ও একই সাথে সবগুলোকে যাতে রান করতে পারে ওর ওই ক্ষমতা থাকতে হবে না, এই জন্য র্যামের স্টোরেজটা আমরা বাড়িয়ে নিই। বুঝতে পারছেন? যাই হোক, এগুলো আপনারা বিগত অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কিছু শিখে আসছেন, এগুলো শেখানোর মতন এখন কিছু নাই। আচ্ছা, পর্যাপ্ত স্টোরেজ আছে কিনা দেখা, ট্রাস্ট বা এটা কি লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করা, ট্রাস্টেড বা লাইসেন্স সফটওয়্যার ইউজ করা, এমন সফটওয়্যার যেটা ইউজ করবেন যে সফটওয়্যারটা লাইসেন্স প্রাপ্ত বা হচ্ছে কি ট্রাস্টেড। হ্যাঁ, আমার মতন বোকামি করে একজনের থেকে ফাইল নিয়ে চলে আসেন না। কিছু কিছু সাইট আছে যেখান থেকে আপনি ট্রাস্টেড সফটওয়্যার পেয়ে যাবেন, গেট ইনটু পিসি, এখান থেকে আপনি সব সফটওয়্যারই ক্র্যাক ভার্সন পেয়ে যাবেন, ওটা সত্যিকার অর্থই ভালো। আর সফটওয়্যার ইনস্টল করা প্রয়োজন হলে কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যার রিমুভ করা হয়। তাহলে আমরা কি করতে পারলাম? সফটওয়্যার ইনস্টল করার ধাপটা হালকা জানতে পারলাম বা দেখিনি, তাই না? বা জানতে পারছি। তারপর সফটওয়্যার ইনস্টল, এটাও কি মানে ইনস্টল করার আগে কি কি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও আমরা জানতে পারছি। আর আনইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেলে গেলেই আমার আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একটা কাজ করি, দেখি তো আমার পিসিতে কোনো সফটওয়্যার আছে নাকি। এখানে সফটওয়্যার দেখতেছি অফিস 10, আর এখানে ঢাকা ভার্সিটি গেম আছে, গেম এখন ইনস্টল দিব না। এখানে দেখেন ওই যে উইন্ডোজ থাকে না, অ্যাজ এ উইন্ডোজ আপনারা কি উইন্ডোজ বুটেবল করেন না? আচ্ছা, আপনার পেন ড্রাইভ আর যারা উইন্ডোজ দেয় সেই পেন ড্রাইভের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনার পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ থাকলে উইন্ডোজ নিবে না, ওটা বুটেবল করতে হয়। বুঝতে পারছেন? এবং ওটার উইন্ডোজও কিন্তু আলাদা আলাদা হয়। এটা হচ্ছে উইন্ডোজ 10, সেটা কয় জিবি দেখেন 8 জিবি, আর এটা কিন্তু উইন্ডোজ 11, এ কি 7 জিবি। উইন্ডোজ 10 এর থেকে আপডেট উইন্ডোজ 11 না, কিন্তু এ কিন্তু 7 জিবি আর এ কিন্তু 8 জিবি। আপডেট হওয়াতে কি কমে গেল, তাই না? আসলে তা না, বিষয়টা ওখানে অনেক কিছু কাস্টমাইজ করে আপডেট করে অনেক কিছু বাড়াইছে। হ্যাঁ, বাড়ানোর পর এখন ভাবতেছে, এখন যখন আপনারা অনেক কিছু করতে পারবেন তারপর আপনারা তো এমনি বুঝতে পারবেন যে ওয়েস্টেজ, মানে এগুলোর কোনো দরকারই নাই, কোনো কাজে লাগে না, সেগুলো ওর মধ্যে উপস্থিত আছে, তাহলে ওটা ফেলে দিবেন না? 11টা ওইরকমই করতেছে, ফেলে দিছে। ওটা সিকিউরিটি সিস্টেম অনেক অ্যাডভান্স, এটার মধ্যে সহজে আরো ভাইরাস ঢুকে না, বা হ্যাক করার প্রসেসটা একটু কঠিন, হ্যাঁ, কন্ট্রোল করার প্রসেসটা আরো কঠিন। এই জন্য হয় কি, ওই যে যতগুলো সিকিউরিটি সিস্টেম ছিল উইন্ডোজ 10-এ
ওগুলো অনেকগুলো ফেলে দিছে, ফেলে দিয়ে স্ট্রং একটা সিস্টেমটা রেখে দিল। তারপর অনেকগুলো মাল্টিপল কাজগুলো এত দরকার নেই, এইটা দিয়ে আর হয়ে যাচ্ছে, ও ওটা রেখে দিল, বাদ বাকিগুলো সব ফেলে দিল, এরকম। যাই হোক, এখন কি কোনো সফটওয়্যার আচ্ছা উইনার, হ্যাঁ এই উইনার কি, উইনারের কাজ কি জানেন? উইনারের কাজ হচ্ছে ওই যে অনেকগুলো জিপ করা থাকে না, জিপ করা ফাইল থাকে না, জিপ ফাইলকে আমরা কি করতে পারি, আনজিপ করতে পারি, ঠিক আছে? আবার আনজিপ ফাইল করা আছে সেটাকে আমরা জিপও করতে পারি, কম্প্রেস করতে পারি। হ্যাঁ, এটাকে আমি ধরেন একটা সফটওয়্যার হিসেবে আপনাকে দেখাচ্ছি। এটাকে আগে কি করতে হবে, এক্সট্রাক্ট ফাইল করতে হবে। এখানে আমি এক্সট্রাক্ট করে নিলাম, দেখেন এক্সট্রা চলে আসছে না? এখন দেখেন আমার পিসিতে মনে হয় আগে থেকে উইনার আছে, এই যে উইনার আছে। হ্যাঁ, আগে সর্বফার্স্ট আমি এই উইনারটাকে তাহলে কি করি, আনইনস্টল করে দিই। এখানে মাউসের ডান পাশে ক্লিক করলে আনইনস্টল অপশনে চলে আসবে। এখন চলে আসবে কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে এই যে কন্ট্রোল প্যানেল, বুঝতে পারছেন? এখান থেকে আমরা আনইনস্টল করব এই উইনার। উইনারটাকে আনইনস্টল করে দিলাম, ওকে। এখন এখানে রিফ্রেশ মারি, উইনার আছে নাই। এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এর কাজ কিন্তু আলাদা করাই আছে যে এই কাজগুলো এ করবে, অন্য কোনো কাজ করবে না, এক দিয়ে কিন্তু অপারেট হচ্ছে না। এখন কি করব, উইনার কই গেল এখানে। এখন এটার ভিতরে গেলাম, এই যে এটা কিন্তু ফাইল, হ্যাঁ এই ফাইলের মধ্যে দেখেন অনেক কিছু আছে, হ্যাঁ কিন্তু আমি কোনটা ইনস্টল করব, আর যে অ্যাপ্লিকেশন লেখা আছে, বুঝতে পারছেন? এটাই আমরা ইনস্টল করতে হবে। এটাতে ডবল ক্লিক করলাম, কি হলো, আচ্ছা আচ্ছা হয়তো কোনো না কোনো কারণে না, আগে হচ্ছে ইয়ে করব, বুঝছেন? আচ্ছা কোনো ফাইলকে এক্সট্রাক্ট করার আগে, বুঝছেন, আপনাদের একটা কাজ করা উচিত, সেখানে হচ্ছে এদের ভাইরাস থ্রেট, হ্যাঁ এই প্রোটেকশনটা অফ করে দেওয়া উচিত। কারণ কি এখানের মধ্যে কিছু কিছু ফাইল থাকে, হ্যাঁ এক্সটেনশন ফাইল থাকে, সেই এক্সটেনশন ফাইলগুলো কি করে দেয়, ডিলিট করে দেয়, বুঝতে পারছেন? ওপেন দি, আর দেখেন ইনস্টল আসছে না এখানে। এখন আর দেখেন ইনস্টল মারতেছি, আর এখানে অনেকগুলো অপশন দিচ্ছে, যেটা যেটা আমি নেব সেটা নিলাম, না স্যার না নিলাম, ওকে ডান। এটা কি ইয়া হয়েছে, আমার পিসি থেকে উইনার চলে যায়নি, আর পিসি থেকে উইনার থেকেই গেছে। আমার পিসিতে উইনার আছে, এজন্য ইয়ে করতেছে। আচ্ছা উইনার ছাড়া আর কি কি সফটওয়্যার আছে, একটা সফটওয়্যার বলেন তো, এমনি নর্মাল সফটওয়্যার। আচ্ছা এটার ভিতর ঢুকি,
আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, ইলাস্ট্রেটরটা ইনস্টল দিই। হ্যাঁ, মানে একটা ভারী সফটওয়্যার ইনস্টল দিই, তারপর আবার ইয়ে করতেছি। এই উইনারটা একটু ডিস্টার্ব করলো, বুঝতে পারছেন? ধরেন আমার কাছে এখানে কি ইলাস্ট্রেটর 2022 আছে, এটাকে আমি কি করব? সেটআপ। এটা দেখেন এখানে লেখা আছে কি অ্যাপ্লিকেশন। এটা কিভাবে সেটআপ করব? এই সেটআপের উপর ডাবল ক্লিক করব। আজ দেখেন সেটআপ অপশন আসছে না? ইয়েস। এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022, যদিও এটা আপনাদের দরকার নাই, এটা হচ্ছে গ্রাফিক্স যারা শিখে তাদের জন্য। আমরা যখন গ্রাফিক্স করেছি, শিখেছি, তখন আমরা এসবের কাজ করেছি। এখন দেখেন এটা ইনস্টল হতে থাকবে। এখন আমার পিসিটা একটু স্লোর দিকে চলে যাবে। বলতে পারেন কেন? কারণ এই সফটওয়্যারটা ভারী, আমি নেট ইউজ করতেছি, তারপর পিডিএফ অন করে রাখছি, তারপরে হচ্ছে গিয়ে আমার তার থেকেও ভারী কাজ কি হচ্ছে জানেন? আমার পিসিটা রেকর্ড করতেছে পর্যায়ক্রমে। অলরেডি দেখবেন এতক্ষণ ধরে রেকর্ড হয়েছে না, 1.5 GB মতন জায়গা খাইছে। এই 1.5 GB কোথায় স্টোর হয়ে আছে? র্যামের উপরে। আমি যদি কেটে দিই, সাথে সাথে দেখবেন ওই ফাইল আর পাবো না। কিন্তু ওটাকে সেভ করার পরে আমরা কি কোথায় পাবো? হার্ড ডিস্ক, এখন সি ড্রাইভ বলেন, অন্যান্য হার্ড ডিস্কের মধ্যে পাবো। এটা হচ্ছে ওই রকম রাস্তায় যে বন্ধ হয়ে গেছে, তারপর হুট করে অনেক দূর চলে যাবে। একটা ছোট যদি সফটওয়্যার থাকতো তাহলে কি সুন্দর হয়ে যেত। কি সফটওয়্যার আছে? টাইপিং মাস্টার। ওকে 53% হয়ে গেছে। হ্যাঁ, টাইপিং মাস্টার। টাইপিং মাস্টারের কাজ কি বলতে পারেন? লেখালেখি। লেখালেখি তো আপনারা এমনিও করতে পারেন, কিন্তু টাইপিং মাস্টার কেন ইউজ করা হয়? স্পিড বাড়ার জন্য, প্লাস এখানে একটা কাজ করে, সেটা হচ্ছে ওই যে আপনার মনের মতন একটা অক্ষর আপনি আগে করতেন কি, এ কি মনে হচ্ছে, এ মারি এ মারলাম, এস মারি এস মারলাম, টি মারলাম, এরকম, তাই না? আর এইখানে কি করবে জানেন? এখানে ও নিজে একটা অক্ষর আপনাকে দিয়ে দিবে এবং সিকোয়েন্স মিল করেই দিবে। দেখবেন এই দুটো অক্ষর যাতে ম্যাচ করে, এই দুটো আঙ্গুল যাতে ম্যাচ করে, হ্যাঁ, ওইরকম করে দেখবেন সাজিয়ে গুছিয়ে দিছে। তারপরে লাস্টে যখন দেখবেন যে আপনি লেভেল, মানে গেম দিয়ে খেলি না, প্রথম ধাপ লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এই টাইপিং মাস্টারও আপনাদের একটা গেমের মধ্যে নিয়ে আসে, কাজগুলো শেখায়। এটা কিন্তু একটা আপনাদের জন্যই। কারণ কি, ওই যে আপনারা ওই বাধ্যবাধকতার মধ্যে থাকতে চান না, কাজ অতটা ভালো লাগে না, ইয়ে করতে মন চায় না। দেখছেন এই সফটওয়্যার ইনস্টল হবে যায়, আমার পুরোনো ফাইলগুলোকে সব আবার নতুন করে রিস্টোর করে দিলাম। এটা আপনাদের হবে না, এরকম যে দেখাচ্ছে না, এটা এই কারণে দেখাচ্ছে, কারণ কি, ওই যে আমি হচ্ছে রেকর্ড করতেছি, পিসিটা মানে ভারী হয়ে আছে, এই জন্য। এটা যদি ভারী না হয়ে থাকে তাহলে আপনাদের এটা ডাইরেক্ট খালি ইনস্টল হয় দেখাবে, নতুন করে ব্যাক হয়ে যে রিস্টার্ট খাবে ওটা, বা রিফ্রেশ খাবে, ওটা খাবে না।
আর 1 মিনিট আছে। আপনাদের যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে যান, প্রথম দিকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে দেখবেন 1-2 মিনিটের মধ্যে হয়ে গেছে। একটু বেশি দিন পার হয়ে গেলে যখন ইনস্টল দিয়ে যাবেন এইরকমই 5-6 মিনিট লাগবে। এমনও দিন গেছে আমার আধা ঘন্টাতে লাগছিল সফটওয়্যার ইনস্টল দিতে। কি হয়েছে কিছু বলবেন? আপনারা সবাই কালকে কোনোভাবে যেন মিস দিয়েন না। এটা কি বেশি ভারী হয়ে গেল নাকি? ক্লাসের মধ্যে ধৈর্য পরীক্ষা হয়ে যাচ্ছে বারে। আচ্ছা যাই হোক, এটা ইনস্টল হতে থাক, তারপরে আমি পরে ধাপে যাই। ইনস্টল কিভাবে দিতে হয় সেটা তো বুঝতে পারছেন। যেটা অ্যাপ্লিকেশন লেখা থাকবে সেটাতে ক্লিক করবে, বুঝতে পারছেন? এটা হতে দেখ, আমরা আবার পড়াতে ফিরে আসি। আচ্ছা, আমাদের ইনস্টল দেওয়ার জন্য সেটআপ ডবল ক্লিক করলে যেটা সেটআপ লেখা থাকে বা অ্যাপ্লিকেশন লেখা থাকে, ওই যে কালকে হচ্ছে উদ্বোধন হয়নি আপনাদের, আজকে উদ্বোধন হলো। আচ্ছা, তারপর এই যে ইনস্টল করলাম, যা ইচ্ছা সব ঠিকঠাক আছে। আচ্ছা, আপনাদের এই ইনস্টল নিয়ে কি কোনো সমস্যা আছে? এটা ইনস্টল হয়ে গেলে এটা কি হবে, ক্লোজ বা ওপেন দেখাবে, ঠিক আছে? আমি এখন আপনাদের একটা কাজ করি, এই যে জানানো হলো, বুঝছেন, এটার উপর থেকে একটু এমনি জাস্ট আলাদাভাবে এমনি প্রশ্ন, সেটা হচ্ছে এমনি বেসিক ধারণার মধ্যে বলেন যে নেগোসিয়েশন যখন করবেন, হ্যাঁ, ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, আচ্ছা ডিজিটাল আপনারা তো শিখে নিতে না, ধরেন আমরা একটা পিকনিক করব, এই টপিক তো সবাই পারার কথা। ধরেন আপনি একটা পিকনিক করবেন, সেক্ষেত্রে আমরা কালকে আলোচনা করব এই পিকনিক নিয়ে বা ইফতার পার্টি করব, এটা তো স্বাভাবিক বিষয়। কালকে আমরা সবাই মিলে ইফতার পার্টি করব, এটা নিয়ে আমরা হলো কালকে সকালে বসবো বা পরশুদিন সামনের শুক্রবারে করব, কালকে আমরা এখানে ইফতার পার্টির জন্য আলোচনা করব। এখন সেক্ষেত্রে এখন আপনি প্ল্যানিং করেন যে এই ইফতার পার্টির মধ্যে কি কি করা যায় আর কি কি করা যায় না, একজন একজন করে বলবেন। হ্যাঁ,
তারপর টাকা সমান হারে তুলবো। টাকা সমান হারে তুলবেন। কত টাকা লাগতে পারে? 150 100 এরকম। আচ্ছা, তারপর আইটেম সিলেক্ট করব। বাজার করব। কিন্তু আচ্ছা, এটা কি আদৌ কি আলোচনার জন্য পর্যাপ্ত প্ল্যানিং হচ্ছে? হ্যাঁ, আমি বলতেছি যে হচ্ছে প্ল্যানিং করেন, তার মানে কি আপনি যতটুকু সম্ভব আপনার মাথার মধ্যে যা যা আছে সেই সব টপিকগুলো নিয়ে আসবেন। এখন একজন বলতেছে যে হচ্ছে এটা করা হবে, একটা টপিক দিয়ে তো একটা ইফতার পার্টি করা সম্ভব? তাহলে আপনাকে মিনিমাম ওই কাজ সম্পন্ন করার জন্য মিনিমাম 60% বেশি নলেজ থাকতে হবে। তাহলে ওই নলেজটা আপনাকে সবার সামনে প্রকাশ করতে হবে না? তাহলে একজন ভাবেন যে আপনি জাস্ট নিজে সব দায়িত্ব পালন করতেছেন, হ্যাঁ, এর জন্য কি কি আপনার করা উচিত বা কোন কোন দিকগুলো দেখা উচিত সেটা আপনি বলেন। একটা করে টপিক বলেন না যে হচ্ছে এই টাকা নেওয়া যাবে বা ইফতার পার্টি এই সময় করা যাবে বা এটা কিনবো, হ্যাঁ, এরকম কোনো কিছু না। শুরুর থেকে আপনি বলেন যে কি কি করবেন, বলেন। আপনার মধ্যে কেউ আছে? বলেন। আজকে সবাইকে একত্রিত করবো যে কথা বলার জন্য, তারপরে অ্যামাউন্ট নির্ধারিত হবে সবার উপস্থিতি, তারপরে কি কি আইটেম করা হবে সেই বিষয়ে কথা বলা হবে। নেন, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমার সফটওয়্যার ইনস্টল হয়েছে না? এখন এটা আমি কই পাবো? আই যে সবার উপরে রিসেন্ট, এখানেও পাবো। আরে আমার সফটওয়্যারটা চলে আসছে। মূলত আমরা ইফতার পার্টি করার আগে, হ্যাঁ, সবার যেরকম ভাবে চিন্তা ভাবনা করতে পারেন। সবার ফার্স্ট দেখতে হবে ডেটটা আগে সিলেক্ট করতে হবে সবার সাথে কথা বলে, কিন্তু ডেটটা উল্লেখ থাকবে না যে আমরা এই তারিখে করব, কারণ ওই তারিখে অনেকের সমস্যা হতেই পারে। তারপরে ইফতার পার্টি করব। এখন তার মধ্যে আমাদের এই ইফতার পার্টি করার জন্য জিনিসপত্র কিনা লাগতে পারে, হ্যাঁ, অনেকগুলো আইটেম আসতে পারে। এখন আইটেম নিয়ে আসার মধ্যে অনেকের অ্যালার্জির সমস্যা থাকতে পারে, বেগুনি নিয়ে সমস্যা হতে পারে, অনেকে আছে মাখা খায়, অনেকে মাখা খায় না, কেউ ফল চায়, কেউ ফল চায় না, হ্যাঁ, অনেকগুলো ইস্যু থাকতে পারে। হ্যাঁ, এইগুলো ইস্যুগুলো তুলে ধরবো যে এতে কারো কোনো সমস্যা আছে কিনা। তারপরে এই জিনিসগুলো নেওয়ার সময় এই কাজগুলো, এগুলো আইটেম আমাদের কালেক্ট করতে হবে, কার পক্ষে সুবিধা হবে এবং কোথায় সাশ্রয় দামে পাওয়া যাবে, এটার দায়িত্ব কে কে নিবে, বন্টন করব। এখন বিষয়টা হচ্ছে এখানে সবারই নিজস্ব মতামত আছে। আমার চিন্তাধারায় বললে মনে হবে যে আপনি ওটা ভুল করছেন, আমার এটা ঠিক আছে, আবার আমার কথাতে আপনার মনে হবে যে ওটা ভুল আছে এটা। এখন এই যে মতের অমিল, এটা যেন সবাই যেন সেম মতে আসতে পারি সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা যাই হোক, আমরা কি সফটওয়্যার ইনস্টল করছিলাম না? এখন আমরা কি করব? ইনস্টল করতে অন করছিলাম, এখন আমরা কি করব? এটাকে আনইনস্টল করব। কিভাবে? এই যে এখান থেকে এটাকে আনইনস্টল দিলাম, আর এই সবার উপরে আছে, এটাকে মাউসে আনইনস্টল। আনইনস্টল করার সময় আবার ঠিক ওইভাবে আসবে। এখানে বলছে যে ফাইলগুলো আমি নিলাম, হ্যাঁ, এগুলো কি রেখে দেবো নাকি রাখবো না? নো কিপ। আমার ভাই কোনো ফাইলের দরকার নাই, রাখলে কি হবে? জায়গাগুলো দখল হয়ে থাকবে। ওই যে সি ড্রাইভের মধ্যে অলরেডি দেখবেন এটা নিয়ে একটা ফাইল হয়ে গেছে, দেখেন আসার সময় কত কষ্ট করে আসছিল আর যাওয়ার সময় খুব সহজে আমার ছেড়ে চলে গেল। লাইফেও এরকম, তাই না? কাউকে আমার কাছে নিয়ে আসার জন্য কত কষ্ট লাগে, কত সময় দেওয়া লাগে ওর জন্য, আর যখনই চলে যাই জাস্ট অল্প একটা সময় চলে গেলাম, শেষ, বিদায়। দেখছেন? আছে সফটওয়্যার, ওকে। আমার উইনারটা বুঝছেন আনইনস্টল হয়নি, দেখেন উইনারটা কিন্তু আছেই।
যার কারণে উইন্ডোজ যখন আমার নতুন করে ইনস্টল দিচ্ছিলাম ও নিচ্ছিল না। কারণ কি জানেন? কারণ একটা সফটওয়্যার থাকা অবস্থায় ওই সফটওয়্যার দ্বিতীয়বার ইনস্টল হয় না। আপডেট করা যায় বাট ইনস্টল হয় না। আর সফটওয়্যারটা যদি একই হয় তাহলে তার তো কথাই নেই, আপডেট করবে কি? আপনি যদি অফিস চালান, অফিস ধরেন 10 চালাচ্ছেন, আপনি আপডেট করে 13 ঢুকাতে পারবেন, 13 চালাচ্ছেন আপডেট করে 19 ঢুকাতে পারবেন, 19 চালাচ্ছেন 21 ঢুকাতে পারবেন, আপডেট করে নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি 13 আছে আবার 13 মারতে পারবেন? আবার 13 আছে 7 মারবে 7 হবে না, আবার 13 আছে হচ্ছে 10 মারবে 7 হবে না। আপনি নিচের দিকে আসতে পারবেন না, উপর দিকে যেতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন এটাও আমার লাগতেছে না। সফটওয়্যার ইনস্টল করা আর আনইনস্টল করা সেটা কি বুঝতে পারছেন? পারবেন? ওকে, এখন আপনারা এই নেগোসিয়েশন বুঝছেন। নেগোসিয়েশন করার সময় আমাদের কি করতে হবে? আগে যাওয়ার আগে পরিকল্পনা করতে হবে, এবং পরিকল্পনা করার পরে সেখানে আমরা উপস্থিত হব এবং ভালোভাবে আচরণ করব, ওর কথা ভালোভাবে শুনবো। গেল। তারপরে কি আছে? অপারেটিং সফটওয়্যার না অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। সেক্ষেত্রে আগে কম্পিউটার পরিচালনা করতে হবে। কম্পিউটার কিভাবে পরিচালনা হয়, অপারেটিং সফটওয়্যার কি আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি সেটা বুঝতে পারছি। একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করবো সেটাও জানতে পারছি, এবং সেটাকে আনইনস্টল কিভাবে করবো সেটাও জানতে পারছি, তাই না? আচ্ছা, এখন বলেন আপনারা কি ওয়ার্ড নিয়ে কিছু জানাবো? আর এটা কয় পেজ? 3 পেজ। এটা কি আজকে শিখবেন নাকি কালকে শিখবেন? আপনাদের উপর নির্ভরশীল। যদি আজকে ওয়ার্ড শিখেন, কালকে এক্সেল শেষ করব, তারপরের দিন পাওয়ারপয়েন্ট। কারণ আপনাদের যে সময়গুলো কি পিছনে ছিল না, সেই সময়গুলোকে আমি কমে নিচ্ছি, গ্যাপগুলো ধরে নিচ্ছি, যাতে এগুলোতে বেশি সময় দেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনারা ওয়ার্ড এক্সেল জানেনই। আজকে যদি এটা শেষ করে দিই, কালকে এক্সেল শেষ করে দেবো, তারপরে দিন পাওয়ার পয়েন্ট আর প্রিন্টারের কাজ দেখে দেয়, তারপর আমরা কি করতে পারবো? ওয়ার্ক প্লেসে কিভাবে আপনাদের আচরণ করতে হবে, কি কি নিয়ম মানতে হবে, এগুলো জানাবো। তাহলে আমরা খুব তাড়াতাড়ি আগাতে পারবো। আপনাদের কি ইচ্ছা? আজকে শুরু করে দিই। তাহলে শুরু করে দিয়ে আপনাদের কি করব? আচ্ছা, আশা করা যায় 20 মিনিটে বা 25 মিনিটের মধ্যে শেষ করব। 15তে আমরা শেষ করব, কারণ আমাদের কি নামাজ আছে। আর বিগত দিনগুলোতে আমরা চেষ্টা করব একটার মধ্যে শেষ করার। হ্যাঁ, আর আপনারাও ঠিক টাইম টু টাইম আসবেন, তাহলে মনে করেন আপনাদের অসুবিধা হবে না। আচ্ছা, আমরা বিগত দিনে কি করেছি? নেগোসিয়েশন, হ্যাঁ মানে একটু আগে যেটা শিখেছি, নেগোসিয়েশন, প্ল্যানিং এবং প্র্যাকটিস। তারপর অপারেটিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ইনপুট ডিভাইস, প্রসেসিং ইউনিট, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, এগুলো বুঝতে পারছেন? স্টোরেজ ডিভাইস কি? হ্যাঁ, যেগুলোতে আমরা ডেটা স্টোর করি। আচ্ছা, সফটওয়্যার ইনস্টল করার ধাপ, এটা তো পারেন, ইনস্টল করতে পারবেন না? আর সফটওয়্যার ইনস্টল করার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা তো জানেন। আনইনস্টল করতে তো পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা কি কি শিখবেন? লার্নিং আউটকাম। এটা কিন্তু 3 নম্বর ক্লাস ছিল, কিন্তু আপনাদের আমি ক্লাসগুলোকে আগিয়ে নিচ্ছি। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার চালু করা, নতুন ডকুমেন্ট তৈরি করতে, টেক্সট টাইপ বা সম্পাদন করতে, ফন্ট বা হচ্ছে প্যারাগ্রাফ এগুলো, এবং ডকুমেন্ট সংরক্ষণ করতে। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং কি? ওয়ার্ড প্রসেসিং হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সাহায্যে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের লিখিত ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, সংরক্ষণ, ফরম্যাট ও প্রিন্ট করা যায়, তাই না? আমরা কি করি? এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে আমরা কি এই কম্পিউটার দিয়ে লেখালেখি ডকুমেন্টটা তৈরি করি, তাই না? আচ্ছা, সহজভাবে যে সফটওয়্যার দিয়ে আমরা চিঠি, আবেদনপত্র, রিপোর্ট, নোট, প্রশ্নপত্র ইত্যাদি তৈরি করি সেগুলোই হচ্ছে কি? ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসর। যাই হোক, এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? এখন এর উদাহরণস্বরূপ কি আছে? মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স, এটা কি গুগল দিচ্ছে। তারপর লেবার অফিস রাইটার আর ডাব্লিউপিএস রাইটার।
WPS রাইটার এটাও কিন্তু ওই যে আমরা ফোনে ইউজ করতে পারি, হ্যাঁ, পিসিতেও ইউজ করা যায়। আচ্ছা, এগুলো নিয়ে কি আর আলাদা করে বলার দরকার নাই বা প্রত্যেক জায়গায় ব্যবহার করাটা দরকার নাই, কারণ কি হলো বেসিক কাজ ছিল। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং ব্যবহারের প্রয়োজনীয়তা। বর্তমান অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ছাড়া কাজ করা কল্পনাই করা যায় না। কোনো একটা অফিস চালাবেন কিন্তু ওয়ার্ড ইউজ করবেন না, এটা কি কল্পনা করা যায়? কারণ আপনাকে যে চাকরিতে দিয়েছে তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, হ্যাঁ, সেটাও কি ওয়ার্ডের মাধ্যমে তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছে, তৈরি করে দিয়েছে, তাই না? আপনি কোনো কাজ করবেন যে ডকুমেন্ট আপনার ম্যানেজার হোক, সুপারভাইজার হোক, যাকে জানাবেন, কিভাবে জানাবেন? এই ডকুমেন্ট ফাইলটা দিয়েই তো। আচ্ছা, ব্যবহারের ক্ষেত্রে অফিসিয়াল চিঠি বা আবেদনপত্র এটা তৈরি করার জন্য আমাদের ওয়ার্ড দরকার। রিপোর্ট বা প্রজেক্টের ডকুমেন্ট তৈরি করতেও আমাদের ওয়ার্ড দরকার। জীবন বৃত্তান্ত মানে সিভি, আপনারা কি সবাই সিভি বানাতে পারেন? একটা কাজ করে কালকে আসবেন না, কালকে আসার পরে আপনারা যদি বিগত জীবনে, হ্যাঁ, বিগত লাইফে যদি সিভি বানাইছেন তাহলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যদি না বানান তাহলে সেই ক্ষেত্রে কালকে সবাই এসেই সিভি বানাবেন আগে, বুঝতে পারছেন? সিভি বানাবেন এবং গ্রুপের মধ্যে ওই সিভিটা আপলোড করবেন, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না, সিভিটা আপলোড করবেন এবং সিভিতে তথ্যগুলো মনে করেন হচ্ছে আপডেট করার চেষ্টা করবেন, মানে আপনার এডুকেশন লেভেল ইয়েটা, হ্যাঁ। এবং সিভি যেটা তৈরি করবেন ওই আগেকার আমল ইউজ করবেন না, নেটে সার্চ দিবেন, সিভি দেখবেন বিভিন্ন ফরম্যাট পাওয়া গেছে, ওখান থেকে একটা ফরম্যাট ফলো করে ওই রকম বানানোর চেষ্টা করবেন, একটু ইউনিক করার চেষ্টা করবেন, যাতে আপনারা যদি এখানে থাকা অবস্থায় যদি কোথাও সার্কুলার বা কিছু হয় সেক্ষেত্রে আপনাদের আমি ওই সিভির মাধ্যমে ওখানে কমিউনিকেট করে দিতে পারি। এরকম না যে আপনাকে এখানে ধরেন ক্লাস করতেছেন, হ্যাঁ, তারপরে যদি আপনারা বাকি পার্ট টাইম কোথাও যদি কাজ পান এতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না, তাহলে আপনার কি প্র্যাকটিসও হয়ে গেল, জ্ঞান অর্জন হয়ে গেল। এই জন্য বলতেছি, কারণ শুধু শিখলেই হবে না, এখান থেকে ইনকাম করতে হবে, বুঝতে পারছেন? যদি আপনার ইচ্ছা থাকে যে এরকম এটাতে আমি কেরিয়ার গ্রো করব, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। আচ্ছা, প্রশ্নপত্র বা নোট, হ্যাঁ, আপনাদের নোটটা আমি ওয়ার্ডে লিখতে দিব না, আপনার খাতায় লিখবেন, ঠিক আছে? নেক্সট দিন থেকে সবাই যেন খাতা কলম উপস্থিত থাকে। বই, লিফলেট, নোটিশ ইত্যাদি সবকিছু আমরা ওয়ার্ডে তৈরি করতে পারি। আচ্ছা, ওয়ার্ড চালু করা। ওয়ার্ড চালু করার জন্য কি, স্টার্ট মেনু থেকে ক্লিক করে অল অ্যাপ থেকে সার্চ মাইক্রোসফট ওয়ার্ড, এটা মনে হয় সবাই জানে। আমরা একটা শর্টকাট করতে পারি, এখান থেকে নিউ থেকে আদের মাইক্রোসফট ওয়ার্ড নিয়েও আর নতুন করে সেভ করার দরকার নেই, ওয়ার্ড ফাইল চলে আসলো, ঠিক আছে? আবার অনেকে আছে কি করতে পারে, এই যে এখান থেকে ওয়ার্ড সার্চ দিয়েও নিয়ে আসতে পারে অ্যাজ এ ওয়ার্ড, ঠিক আছে? কিন্তু এগুলোতে আলাদা করে সেভ করতে হয়, আর এখানে সেভ করার দরকার নাই, ডাইরেক্ট নতুন করে একটা ফাইল ডকুমেন্ট তৈরি হয়ে গেল, তাই না? কারণ এ কোথায় সেভ হলো, সি ড্রাইভে, আর এখান থেকে আমি যখন নিয়ে কাজ করব তখন ও কি কোথায় থাকবে, র্যামের উপর থাকবে, যার কারণে কোনোভাবে যে আমি না সেভ দিয়ে কেটে দিই তাহলে ওটাকে আর পাবো না। তারপরে কোথাও থেকে পাওয়া যায় সেটা কি জানেন? ফাইল, ইনফো, ম্যানেজ ডকুমেন্ট, আইজ এ রিকভারি আনসেভ ডকুমেন্ট, এখান থেকেও আমরা পূর্বে কোনো ফাইল যদি আমি সেভ না করে থাকি সেই ফাইলটা এখানে আমরা পেয়ে যাব, আনসেভ ফাইল, যেটা আপনি সেভ করেনি, কারেন্ট চলে গেছে বা বিভিন্ন কারণে হারিয়ে গেছে, ওটাই তো আনসেভ ফাইল, বুঝতে পারছেন? এটা কিন্তু যতগুলো লেটেস্ট আপডেট ভার্সন আসছে না, এখানে কিন্তু এই জায়গাটা আছে, এই অপশনটা আছে, আগেকার অপশনেও কিন্তু এসব ছিল না, বুঝতে পারছেন? এখানে ডিলিট করে ফেল দিচ্ছেন, এই অপশনটাও আনা যায়, মানে কোনো একটা ওয়ার্ড ফাইল ডিলিট করে দিচ্ছেন ওটাও এখানে আনা যায়। আচ্ছা, যাই হোক, এগুলো আপনাদের ওয়ার্ডে শেখার কথা, আর না শিখলেও এগুলোকে অনেক সময় কি আপনাদের শেখানোর মধ্যেও পড়ে না, এগুলো একটা অ্যাডভান্স কাজ, যদি মনে করেন অফিসিয়াল ভাবে কোনো কাজ করতেছেন তখন এগুলো জানা লাগে, না আসলে এমনি বেসিক ভাবে এত কিছু জানানোর দরকার পড়ে না। এই যে আমার কি ওয়ার্ড ফাইল চলে আসছে না, এগুলো কি, এগুলো মেনু বার, আর এটা হচ্ছে কি টাইটেল বার, আর এগুলো কি
টুল বার, অপশন বার, সাব মেনু বার, অনেকে অনেক কথাই বলে। এটাকে কি বলে? রুলার। আর হচ্ছে এখানে পেজের পরিমাণ দেখায়, আমাদের কতগুলো ওয়ার্ড আছে সেটা দেখায়। এটার উপর আমি যদি ক্লিক করি আরো অপশন পাবো, পেজ কয়টা আছে, ওয়ার্ড কয়টা আছে, ক্যারেক্টার কয়টা আছে, ক্যারেক্টার স্পেস, আমি যে স্পেস দিচ্ছি না কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় বাটন স্পেস দিচ্ছি, এটা সহ কতগুলো ওয়ার্ড, ক্যারেক্টার, আর স্পেস ছাড়া কতগুলো ক্যারেক্টার, প্যারাগ্রাফ কয়টা, লাইন কয়টা, সব আমার এখানে দেখাই। এখানে যে জুম করা, আর এখানে তো আমার ভিউ কিভাবে আমি দেখাচ্ছি সেটা। যাই হোক, এটা তো আমি অন করতে পারছি। এটাই আমার কি টপিকের মধ্যে ছিল, ওয়ার্ড প্রসেসিং চালু করা। এটা কই ছিল? আর যে দেখেন ইনস্টল অ্যাপ্লিকেশন আদে ওয়ার্ড প্রসেসিং 3 নম্বর অপশন যেটা ছিল, হ্যাঁ এটার মধ্যে এই অপশনগুলো আছে। এখন আমার কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি। নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য ফাইল থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলেও হচ্ছে, আবার কন্ট্রোল এন মারলেও কি আমার ডকুমেন্টটা চলে আসছে, তাই না? এই শর্টকাট তো মনে হয় আলহামদুলিল্লাহ সবাই জানে। আচ্ছা, টেক্সট লেখা, টেক্সট টাইপ কিবোর্ডে ব্যবহার করে লেখা হয়, কার্সর যেখানে থাকবে সেখানে লেখা শুরু হয়, ইন্টার চাপলে নতুন লাইন শুরু হয়। যেমন ধরেন এই যে ওয়ার্ডের মধ্যে আমি ঢুকলাম, এই যে এখানে দেখেন টিপ টিপ করতেছে, অনুভব করতে পারতেছেন? এখানে আমি যদি কিছু লিখি চলে আসলো, আবার আমি যদি কার্সর এখানে নিয়ে আসি এখানে আবার লিখতে পারবো, আর আমি যদি ইন্টার দিই পরের লাইনে লিখতে পারবো। ঠিক আছে? যদিও এটা এখন আমাদের ক্লাসগুলো হচ্ছে বোরিং, কারণ এইগুলো কাজ আমরা কি আগে করছি না, এই জন্য একটা বোরিং লাগতেছে, এটা আমাদের সময় বোরিং লাগছে। আচ্ছা, টেক্সট এডিটিং, এখানে ব্যাক স্পেস দিলে বাম পাশের সংখ্যা মুছে, ডিলিট মারলে ডান পাশের সংখ্যা মুছে। এখানে আমি ধরেন আমি ব্যাক স্পেস দিলে জি মুছে যাবে, আর এই পাশে যদি আমি কার্সর রাখি তাহলে আমি যদি ডিলিট মারি তাহলে এফ মুছে যাবে, তাই না? দুইটা দুই ভাবে কাজ করে, ব্যাক স্পেস করলে বাম পাশেরটা মুছে আর ডিলিট মারলে ডান পাশেরটা মুছে, তাই না? তারপরে কাট, এরা কি করে লেখাটাকে ওই অংশ থেকে তুলে নেয়, আর পেস্ট যেখানে করব সেখানে যে ওখানে ফেলে দিয়ে আসবে, তাই না? আর পেস্ট কপির কাজ কি, যেখানে সিলেক্টকৃত অংশটা আমি কপি করেছি ওই জায়গার লেখাটা ওখানেই রাখলো, তারপরেও আমার কি তুলে নিল, তুলে নেওয়া বলতে এটা নিজের কাছে সংরক্ষিত রাখলো, রেখে কি করবে আবার যেখানে পেস্ট করব সেখানেও থাকবে। এটার কাজ কি, যেখানে আছে সেখানেও থাকবে, যেখানে রাখতে চাচ্ছি সেখানেও যাবে। আর কাট করলে যেখান থেকে নিয়ে আসি সেখান থেকে পুরোটাই চলে আসবে, আর যেখানে দিব সেখানে চলে যাবে। কিন্তু একবার পেস্ট করার পরে আমি যতবার চাইবো ততবার পেস্ট করতে পারি। ধরেন এখানে আমি এই লেখাটা আমি কি করলাম, কাট করলাম কন্ট্রোল এক্স, এখানে আমি কন্ট্রোল ভি মারতেছি, দেখছেন? একবারই কিন্তু হয় না, কোনো কিছু কপি করেন আর পেস্ট করেন সেটা কিন্তু সেভ হয়ে যায়, আমি যতবার পেস্ট করতে যাব ততবার ও কি হবে, পেস্ট হবে। আচ্ছা, তারপরে আন্ডুর কি, কোনো একটা ভুল করে ফেল দিছি, কোনো কারণে সিলেক্ট করে কপি করবে যা ডিলিট করে দিছি, আগের অবস্থায় ফিরে আনবো, কি হবে, কন্ট্রোল জেড মারলে আন্ডু, আর বেশি আন্ডু করে ফেল দিছি, তাই না? যে আমি একটা ছবিও নিয়ে আসছিলাম সেটারও আগে চলে গেছে, ছবিটা আবার নিয়ে আসতে হবে, তখন কি রিডু। ঠিক আছে, এগুলো কি আলাদা করে দেখাতে হবে? আচ্ছা, ফরম্যাট, এখানে ফন্ট ফরম্যাট এ কি করে লেখার স্টাইল পরিবর্তন করে। ফন্ট ফরম্যাট ব্যবহার করে লেখাকে সুন্দর এবং আকর্ষণীয় করা হয়, এবং ফন্ট ফরম্যাটের অংশ হচ্ছে দেখেন ফন্টের নেম, এটা কই আছে, আপনাদের সিএস আছে না, এই সিএস এর মধ্যে কিন্তু এটা উল্লেখ করাই আছে। দেখেন আমি কেন এভাবে শেখাচ্ছি, এই যে দেখেন ওয়ার্ড প্রসেসিং, এই যে এখানে দেখেন ফরম্যাট ইয়েতে থাকে, গেট অ্যাজ এ ওয়ার্ড প্রসেসিং, ডকুমেন্ট অ্যাজ এ ফরম্যাট, এগুলো আমাদের সেটিং, পেজ সেটিং, প্যারাগ্রাফ সেটিং, এগুলো আপনাদের দেখাতে বলছে, এই জন্য এটাকে দেখানো হচ্ছে। এখন দেখেন ফন্টের নাম এরিয়াল, এটা কি বাংলা ফন্ট নাকি ইংলিশ ফন্ট? কালপুরুষ বাংলা ফন্ট, কিন্তু বাংলা ফন্ট। আর টাইমলি রোমান্স
বাংলা ফন্ট আরো একটা নাম বলতে পারেন? আচ্ছা, বাংলা ফন্ট ঠিক আছে, নিকোশ হচ্ছে ইয়ে, কিন্তু এগুলোর মধ্যে ইউনিকোড এবং বাংলা বিজয় দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। নিকোশ কি ইউনিকোড না? আচ্ছা যাই হোক, ফন্টের সাইজ কি? লেখা হ্যাঁ ছোট বড় করা, এটা আমি চাইলে বড় করতে পারি আবার ছোটও করতে পারি। এগুলোর ফন্ট কি টাইম নিউরোমান্স দিয়ে আছে, আমি চাইলে এটাকে কি করতে পারি রিয়েল ব্ল্যাক। লেখার অক্ষর কি চেঞ্জ হয়েছে? লেখার অক্ষর ওটাই আছে, খালি দেখতে একটু পরিবর্তন হয়েছে। মানে এরকম, আগে সে শার্ট প্যান্ট পরে আসছিল আর রমজান আসাতে পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? আগে ছিল ওয়েস্টেজ, এখন বোরকা চলতেছে। আচ্ছা, বোল্ড হলে কি হয়? মোটা হয়। ওই যে বডি বিল্ডাররা খায় না, সেই মোটা হচ্ছে। ইটালিয়ান কি? এরা কিছু কিছু মানুষ থাকে না আগে থেকে চরিত্র বেকার, যতই সোজা বোঝান আমি তো বুঝছি ওটাই। এরকম মানুষকে হ্যান্ডেল করা কিন্তু সবচেয়ে কঠিন হয়। এটা কাজের পক্ষে আপনারা কিন্তু বেকা হন, বলতে পারেন কেন? কারণ আপনারা ওয়ার্ড শিখে আসছেন না, ওখানে কিছু কিছু টপিক দেখেন আপনি একভাবে শিখে আসছেন, আমি অন্যভাবে শিখে আসছি। এখন আমি যদি বলি যে এটা এইভাবে করা হয়, না এটা তো এইভাবে হয় না, এটা এইভাবেই হয়। আরে এখন আপনাকে তখন মাথার মধ্যে এটা রাখতে হবে, আমি যে পদ্ধতিতে শিখছি এই পদ্ধতিতেও হয়, উনি যে পদ্ধতি দেখাচ্ছে ওই পদ্ধতিতেও হতেও পারে, তাই না? এটা মাথায় রাখতে হবে। এখন যদি বলেন যে না আমাকে এই পদ্ধতিতে দেখাচ্ছে তার মানে এটাই, বললে আপনার ভুল। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি যেন আবার ইটালিক না হন। কারণ আপনি যে কাজটা করতেছেন অন্যজন ওই পোস্ট বা ওই কন্টেন্টটা অন্যভাবেও করতে পারে। আপনি ইউজ করতেছেন ChatGPT থেকে কন্টেন্টটা ক্রিয়েট করলেন, অনেকে ChatGPT নিল না, জেমিনি থেকে নিল, অন্যান্য জেলায় AI আছে সেখান থেকে নিয়ে নিল, নিতে পারে না? বা ওর মনে হলো ও নিজে বানাবে, করার কিছু আছে? ওর মেধা অনেক ভালো। ইউ দেখি আন্ডারলাইন, মানে কি রেড জোনের মধ্যে আছে, তাই না? আচ্ছা, ফন্ট কালার পরিবর্তন, ফন্টের কালার কি? এই যে আমার যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো আমি একটু পরিবর্তন করতে চাচ্ছি, তাই না? আচ্ছা, এই যে কালার আসলো এটা কখন দেখায় বলতে পারেন কি? এই কালারটা যে আসলো, হ্যাঁ, এটা আমরা লিখতে লিখতে অনেক সময় এই কালারটা হয়ে যায়, কখন হয় বলতে পারেন? না না, কালো অবস্থায় থাকে লেখা, কিন্তু লিখতে লিখতে হুট করে এই কালার হয়ে যায়, কখন হতে পারে বলতে পারেন? হ্যাঁ, যখন ওই লেখাটাকে ও কোনো একটা লিংকের মধ্যে নিয়ে নিবে। দেখেন নিচে কালার চেঞ্জ করে নেয়নি, কারণ কি ও এখন কি মনে করতেছে ওর একটা লিংক। হ্যাঁ, আপনারা যদি এখানে কোনো কিছু যদি হাইপার লিংক ইউজ করেন তখন দেখবেন ওটা কিন্তু ধরন চেঞ্জ হয়ে যায়, তখন কি ওটা একটা লিংকের মধ্যে নিছে। এই জন্য আমি কিন্তু এটা কোনো কাজ না বা এটা জানাও লাগবে তা না, এখানে বললাম যে এরকম পরিবর্তন হয়ে যায়, কালার কিন্তু পরিবর্তন হয়ে যায় তখন, কারণ একটা নর্মাল লেখা নর্মাল টেক্সট আর একটা লিংকের মধ্যে একটু হলে তো পার্থক্য বোঝার লাগবে, এই জন্য তখন ওটা কালারটা চেঞ্জ হয়ে যায় এবং আন্ডারলাইন করে দেয়। আচ্ছা, প্যারাগ্রাফ ফরম্যাটিং, এগুলো কি আলাদা করে কি দেখাতে হবে? প্যারাগ্রাফ ফরম্যাটিং এটা কি? এই যে আমাদের প্যারাগ্রাফে যে আমরা যে লেখাটা লিখি, তাই না, এটার অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট এগুলো বুঝি। লেফট করলে বাম পাশ থেকে, সেন্টার দিলে মাঝখানে থাকবে কবিতা লেখার মতন, আর রাইট দিলে কি আরবি লেখার মতন, আর জাস্টিফাই দিলে কি ওই যে আমরা বই লিখি না দুই পাশে সমান, ওইরকম হবে। এখানে কোনো ওইরকম লেখা নাই, আজ এরকম এ না এটা না, আজ জাস্টিফাই করলে আর দেখেন দুই পাশে সমান হয়ে যাবে। যাই হোক, সব করে একসাথে আছে তো এগুলো যখন স্পেস থাকবে তখন যে বোঝা যাবে যে এগুলো কি হয়ে আছে, বুঝতে পারছেন?
সব করা একই অক্ষরে ছিল, তাহলে তো ওটা জাস্টিফাই হয়ে আছে কিনা কিছুই বুঝতে পারবো না। এখন দেখেন জাস্টিফাই হয়ে আছে, এটাকে লেফট দিলে বোঝা যাবে যে না গ্যাপ আছে, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, লাইন স্পেসিং কি? আচ্ছা, ইনডেন্টেশন কি? এটা কি কখনো করেছিলেন? আমরা জানার মতো আপনারা করেছিলেন। এই যে লেখা আছে এটাকে আমি একটু সরে নিয়ে আসবো, এটাতে কি লেখা আছে? ওই যে ইনডেন্ট, এটাকেই বলছে ইনডেন্টেশন। মানে এটা আপনি ইনক্রিজও করতে পারেন আবার ডিক্রিজও করতে পারেন, বাট ইনক্রিজ ডিক্রিজ বলতেছে না, ইনডেন্টেশন বলতে আপনি ইনডেন্টেশনের কাজটা পারেন কিনা, বুঝতে পারছেন? এর আমরা কখন ইউজ করি বলতে পারেন? ওই চিঠি দরখাস্ত লেখার সময় আগে আমরা করতাম, প্যারার ক্ষেত্রে ইউজ করা যায়। আচ্ছা, বুলেট বা নাম্বার, হ্যাঁ এই বুলেট দ্বারা আবার গুলি মারা যায় না, বুলেটের জায়গায় কিন্তু আমরা কিন্তু ছবি ইউজ করতে পারি, তাই না? আপনারা অনেক ভালো পারেন। পেজ সেটআপ কি? হ্যাঁ, কারণ আপনারা লেখালেখি সবকিছুই করছেন, কিন্তু পেজটা তো আপনাকে আবার কি হার্ড কপিতে রূপান্তর করতে হবে না, কারণ সফট কপি ছিল। এখন আপনি যেভাবে লিখছেন সেই ফরম্যাটে যদি পেজটা সেটআপ না করেন তাহলে কি প্রিন্ট দিলে সুবিধা পাওয়া যাবে? দেখবেন হ্যাকা বেকা হয়ে গেছে। হ্যাকা বেকা না তো একটু না অড ফিল হবে, হ্যাকা বেকা হয় না, মানে দেখবেন ওই যে উপর দিকে গ্যাপ বেশি হয়ে গেছে বা পাশের দিকে গ্যাপ বেশি হয়ে গেছে, এরকম হয়। আচ্ছা, ডকুমেন্টের পেজ ঠিক করা, এখন পেজ সাইজ A4, লেটার, এগুলো পারেন না? মার্জিন সেট করতে পারেন না? ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশন কি? হ্যাঁ, পেজের দিক, হ্যাঁ পেজটা লম্বা লম্বি দিক আছে না পাতাল দিক করে আছে সেটা বুঝতে পারেন। পোর্ট্রেট কি? লম্বা লম্বি। আর ল্যান্ডস্কেপ কি? পাতাল দিক করে আর আর। আচ্ছা, এগুলা নিয়ে তো দেখানোর দরকার নাই, এই জন্যই বলতেছিলাম যে এগুলা আজকে করে ফেল দিই, তাহলে আর নতুন করে আর কিছু না, এই কটা হলেই শেষ। ছবি বা টেবিল ইনক্লুড করা, ইনসার্ট থেকে ইমেজ ইনক্লুড করতে পারেন না? তারপর ছবির সাইজ পরিবর্তন, পজিশন, পজিশনের কাজ কি? হ্যাঁ, কারণ ছবি কিন্তু টান মারলে ফার্স্টে কিন্তু টেক্সটের মতনই থাকে। হ্যাঁ, এখন ওই ছবির চতুর্পাশে আমি হচ্ছে অক্ষর নিব না, কোনো পাশে কোনো অক্ষর নিব না, উপরে নিব না নিচে নিব, আবার এরকম হতে পারে ছবিটা লেখার উপরে নিব, ছবিটা লেখার নিচে নিব। হ্যাঁ, এগুলো কিন্তু পজিশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তারপরে কি? টেবিল যুক্ত করা, টেবিল তৈরি করার জন্য কিসের কিসের সমন্বয় লাগে? রো এন্ড কলামের সমন্বয়ে টেবিল হয়, যা সুন্দরভাবে আমরা সাজাতে পারি। এটা কমাতে বাড়াতে কাটতে মার্চ স্প্রিল করতে পারেন তো? ওকে। হেডার ফুটার বা পেজ নাম্বার, এটা পারেন? হেডারের কাজ কি? হ্যাঁ, এই পেজে যেটা লিখছেন সেটা কি প্রত্যেকটা পেজে চলে যায় না? ফুটারে লেগে তা প্রত্যেক পেজে চলে যায় না, কিন্তু নিচে। আর পেজ নাম্বার হলে প্রত্যেকটা পেজে। আচ্ছা, এরকম কি কখনো সম্ভব যে প্রথম পেজে হেডিং আসলো না, সবকটা পেজে হেডিং আসলো? সম্ভব? কিভাবে? ধরেন এই পেজে হেডিং থাকবে, এই পেজে হেডিং থাকলো অন্যান্য পেজে হেডিং আসবে না, কি হবে? বা এই পেজে হেডিং নিব না, অন্যান্য সব পেজে হেডিং নিব, কি হবে? এখানে কি কোনো অপশন আছে ওটার? বলতে পারেন? আই যে দেখেন এখানে দেখেন অপশন, এটা হেডার ফুটারের মধ্যে আছে না, এখানে অপশন আছে। এই অপশনের মধ্যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এটা যদি আমি ক্লিক করে দিই, আমি এখানে যা লিখবো, ধরেন এখান থেকে আমি কন্ট্রোল ইন্টার মারতে থাকি, আর দেখেন এগুলোতে আছে, খালি এটাতেই আছে। আবার এটাতে ক্লিক করে আমি কি দেখেন এটাতে যা লিখছি এটা প্রত্যেকটা পেজে চলে আসবে, তাই না? আবার এইরকমও করা যাবে, দেখেন আমি জোর বেজোর বুঝেন না,
বেজোড় পেজগুলোতে একরকম লেখা আসবে, জোড় পেজগুলোতে একরকম লেখা আসবে। ওই যে আমাদের যে ওদের স্কুলের যে বইগুলো আছে না, দেখবেন এই পাশে লেখা থাকে ব্যবসায়ী সংগঠন বা যে একটা বইয়ের নাম লেখা থাকে, আর এই পাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা এই বইয়ের নাম এরকম একটা লেখা থাকে না, দুই পেজে দুইটা হেডলাইন হয় না? কিভাবে করে, ধরেন এটা ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ, এটা তুলে দিলে এখানে একটা আসবে, এখানে দেখেন একটা আসবে, ক্লোজ করে দিই। এখন দেখেন এই যে এখানে দেখেন টেক্সট, আর এখানে 1 2 3 4 না, আর এখানে দেখেন এখানে টেক্সট আছে, এখানে 1 2 3 4। আসসালামু আলাইকুম, আসেন, এখানে কি টেক্সট। তাহলে দেখেন এই যে হেডার কোডার, হ্যাঁ, এগুলোর মধ্যে কি ডিফারেন্স আছে না, পরিবর্তন করা যায় না? হ্যাঁ, এখানেও আমরা অনেক কিছু করতে পারি, বুঝতে পারছেন? এগুলো আসলে কি যত সময় যাবে, যত সময় দিবেন, এগুলোর মধ্যে অনেক কিছু জানার আছে। আপনি শুধুমাত্র এই ওয়ার্ড এক্সেল এর প্রতি আপনারা 3-4 মাস সময় দিতে পারেন, শেষ করা সম্ভব না। কিন্তু আপনারা দেখবেন 6 মাস মেয়াদে অনেকে কোর্স করছেন না, তারপরেও দেখবেন যে মনে হচ্ছে আমরা তো অনেক শিখছি, কিন্তু সত্যি অর্থে প্রকৃতপক্ষে আপনারা অত কিছু শিখতে চান না, কারণ খালি সার্টিফিকেট লাগবে চাকরির জন্য। এই জন্য এই ট্রেডিশন উপায়টা মানে ফেলে দেওয়ার জন্য, কারণ আপনি চাকরির জন্য সার্টিফিকেট নিচ্ছেন, বাট আপনার মধ্যে ওই জ্ঞানটা নাই। আপনাকে কোনো বই লিখতে দিল বা বইটা কপি করতে দিল, আপনি সাজাতেই পারতেছেন না। আপনি কি প্রত্যেকটা পেজের উপরে কি টাইপ করবেন? সম্ভব? আচ্ছা, গেল কোনটা, এটা? আচ্ছা, ওটা দেখানোর দরকার নাই। এখানে দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, এই অপশনটা যদি আমি অন করি, তাই প্রথম পেজের সাথে অ্যাড কোনো সম্পর্ক থাকবে না। এখানে আমি যাই করি অন্য কোনো পেজের অর্ডার কিছুই মনে করবে না, বুঝতে পারছেন? এটা যদি অন থাকে, এখানে আমার নাম লেখা থাকবে, এগুলোতে কিছুই নাম লেখা থাকবে না, বা এখানে নাম লেখা থাকবে না, এখানে নাম লেখা থাকবে, বুঝতে পারছেন? দেখে দেবো কি, ক্লোজ করে দিই। আচ্ছা, এটা তুলে দেন, এখানে রাখি। দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, এই পেজের মধ্যে দেখেন হেডার ফুটার কাজ করছে না, এটার মধ্যে হেডার ফুটার কাজ করছে, এর মধ্যে কি হেডার ফুটার কাজ করছে? এখন আমার কাজ হবে এই যে এখানে দেখেন আমি 1 1 দিয়ে রাখলাম, দেখেন এখানে আলাদা, সব জায়গাতেই 1 1 আসে না, কারণ কি আমি এখানে অপশনের মধ্যে কি দিছিলাম, এখানে অপশনের মধ্যে আমি দিছিলাম যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, প্রথম পেজের সাথে অন্যান্য পেজের সম্পর্ক আলাদা। এখন আমি চাচ্ছি যে না, এটা দিব না, আমি দিব জোড়া এবং বেজোড়া, অড এবং ইভেন্ট, এই দুইটা পেজের মধ্যে সম্পর্ক আলাদা হবে। তখন আমি এটা দিলাম কি, আর দেখেন এই পেজ এটা ক্লোজ করি, দেখেন তখন দেখেন এই পেজে একরকম লেখা, এই পেজে একরকম লেখা, এই পেজ মানে উইথ আমাদের যে পেজ হয় না, প্রিন্ট যখন দিব, এই পেজটার উপরে যেটা লেখা থাকবে, এই পেজে তার অন্য কিছু লেখা থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, গেল। আচ্ছা, ডকুমেন্ট সেভ করা, এটা হলে শেষ। হ্যাঁ, আমাদের হাতে আর 2-3 মিনিট আছে। ডকুমেন্ট সেভ করা, এটা কিভাবে সেভ করেন? সেভ করার নিয়ম, ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজ, শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এস। ফাইলের লোকেশন নির্বাচন করেন এবং ফাইল এক্সটেনশন কি হয়? ডক্স। এটা কি সবাই পারেন না? ওকে, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, এটা করছেন না, আমি এটাকে পিডিএফ বানাতে পারি প্রিন্টার দিয়ে, এটা কি পারেন? এই যে প্রিন্ট, এখান থেকে এখানে প্রিন্টটা সিলেক্ট না করে দেখেন প্রিন্ট টু পিডিএফ, এটাতে ক্লিক করে আমি যদি প্রিন্ট দিই, এই ফাইলটা পিডিএফ হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা আমাদের যারা এনএসডি তে যারা লেভেল করেছে তাদের এগুলো বেশ কিছু কাজ করা লাগে। আমি এখানে 10টা পেজ আছে না, আমি 10টা পেজের প্রত্যেকটা পেজ নিব না, আমি কয়েকটা পেজ নিব। মেইল মার্জে কাজ করেছিলেন, এটা আমাদের কিন্তু যারা লেভেল করেছে তাদের কিন্তু অনেকগুলো অ্যাডভান্স কাজ করা লাগে, যেটা আপনাদের ওই বেসিকের মধ্যে থাকে না, কিন্তু ওগুলো জানা লাগে। আচ্ছা, ডু নট সেভ, এটাও আমি ফেলে দিই। আচ্ছা, আজকের জন্য এখানে সমাপ্ত। আগামী দিন আমরা কি শিখাবো? এক্সেল। আশা করা যায় সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি রেকর্ড অফ করলাম।